আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি নাটক ডাকঘর। খুব বড় একটি নাটক, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংক্ষেপে পড়া যায় তত সংক্ষেপে পড়ানো। তো কিছু কথা না বলে আমরা রবীন্দ্রনাথকে চিনি, তো আমরা শুরু করে দিই নাটকটি পড়ার আগে একটু 2 মিনিটে যদি পুরো ধারণাটা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাই 2 মিনিট একটু কথা বলি, তারপর মূল নাটকে আমরা প্রবেশ করব। দেখো, নাটকে একজন মানুষ আছেন, সেই মানুষটির নাম হলো মাধব দত্ত। কি নাম? মাধব দত্ত। এই মানুষটার কোনো ছেলে মেয়ে, কোনো সন্তান নেই। এই মানুষটার কোনো সন্তান নেই, কিন্তু কি হলো, আরেকটি ছেলে সেখানে আছে, তার নাম হলো অমল গুপ্ত। এই যে ছেলেটা আছে, এই ছেলেটার বাবা মারা গেছে, এই ছেলেটার মাও মারা গেছে, অর্থাৎ এই ছেলেটা হলো অনাথ। আর এদিকে মাধব দত্ত কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান কিছু নেই। তো মাধব দত্ত আর তার স্ত্রী মিলে একটা সিদ্ধান্ত নিল যে তারা একটা ছেলেকে মানুষ করবে। তো ওই জন্য মাধব দত্তের যে শ্বশুর বাড়ি, অর্থাৎ এর স্ত্রীর বাবার বাড়িতে একটা অমলের বাড়ি। তো অমলকে তারা, যেহেতু অমল অনাথ, অমলের বাবা মা কিছু নেই, তাই অমলকে তারা কথায় নিয়ে চলে আসছে মাধব দত্তের বাড়িতে যে আমরা একে বড় করে মানুষ করব। কিন্তু ভাগ্য এতই খারাপ, মানে পৃথিবীতে ভালো মানুষগুলো টিকে না, আমরা জানি। তো এখানে কি হয়েছে, অমল যে ছেলেটা এদের বাড়িতে আসছে, এই অমল ছেলেটার খুব জটিল একটা রোগ হয়েছে, খুব জটিল রোগ, যে রোগের কোনো মানে সব কবিরাজ সবাই বলে দিয়েছে সে রোগের কোনো চিকিৎসা নাই। তো অমল খুব অসুস্থ, আর অমলের এই রোগটার জন্য কি করতে হবে, অমলকে বাইরে বের হতে পারবে না। রবীন্দ্রনাথের ছোটোবেলার মতো অমলকে একটা ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হবে। অমল যদি বাইরে বের হয় তাহলে তাকে রোগটা খুব আক্রান্ত করবে, খুব রোগটা ধরে ফেলবে। তাই এই যে মাধব দত্ত এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিল, অমলকে একটা ঘর বানিয়ে দিয়েছিল, এই ঘর, ঠিক আছে, এই ঘরে সুন্দর করে পুরো ঘরটা আছে, এখানে অমল থাকবে, আর অমলের বিছানা থাকবে, অমল থাকবে, এখান থেকে অমল বাইরে বের হবে না। কেন? অমল যদি বাইরে বের হয়ে যায় তাহলে কিন্তু তার অসুস্থ হবে, সে কিন্তু বেশি দিন টিকবে না। ওই জন্য অমল এখানে বসে আছে, আর এখানে একটা জানালা দিয়ে দিয়েছে। এখানে কাহিনীর আমাদের ক্লাইম্যাক্স, ঠিক আছে। অমল এই জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখে, কখনো অমল এই দুধওয়ালা যাচ্ছে, দুধওয়ালার সাথে গল্প করে, কখনো অমল কোনো এক প্রহরী রাস্তায় যে গার্ড দেয় তাদের সাথে দেখে, তাদের সাথে কথা বলে, কখনো মানুষের সাথে কথা বলে, কখনো বাচ্চাদের সাথে কথা বলে। এই সুন্দর অমল, একটা ইচ্ছা অমলের, পৃথিবী বলছে একে যে তুমি ঘরের মধ্যে বন্দি থাকো, কিন্তু অমলের ইচ্ছা, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। অমল সারা পৃথিবী জুড়ে ঘুরতে চায়, কিন্তু এমন তার রোগ হয়েছে যে তাকে এখানে বন্দি থাকতে হয়। তো এরপর আমরা দেখব অমল কি সত্যি সত্যি পুরো পৃথিবী ঘুরতে পেরেছিল, অথবা অমল এইখানে বসে কিভাবে তার পুরো জীবন কাটালো, কি হলো ঘটনা। খুব সুন্দরভাবে রবি ঠাকুর আমাদের দিয়েছেন। চলো আমি পড়ি, আর যখন আমি নাটকটা পড়াবো তখন ক্যারেক্টারগুলো, নামগুলো হয়তো আমি কখনো উচ্চারণ করব না, তোমাকে ওটা আমি আমার মতো করে বলবো, তুমি নিজে থেকে বুঝতে পারবে। আর যারা অনলাইনে দেখবে তারা অবশ্যই টেক্সটটা সামনে নিয়ে বসবে, তোমাদের স্কুলের যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইটি সামনে নিয়ে বসবে। চলো শুরু করা যাক, সুন্দর করে তোমরা ফলো করো। প্রথমে যার নামটা থাকবে মনে রাখবে যে সে কথা বলছে। তো এখানে প্রথমে মাধব দত্ত কথা বলবে। মাধব দত্ত বলছে, মুশকিলে পড়ে গেছি, যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনও কথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো, ও চলে গেল, আমার এই ঘরে যেন আর ঘরেই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? মাধব দত্ত বলছে, খুব মুশকিলে পড়েছি। আমি এখানে নাম ধরে একেবারে বলে দিচ্ছি, তোমার সুবিধা হবে, যে যখন আমাদের বাড়িতে কোনো সন্তান ছিল না, কোনো সমস্যায় ছিল না, এখন অমলকে নিয়ে আসছি, আর অমল এসে এরকম মানে বসলো যে আর মনে হয় থাকবে কি না আমি জানি না। ওই জন্য একটা কবিরাজকে, মানে অমলের অসুস্থ হয়েছে, একটা কবিরাজকে ডেকেছে। কবিরাজকে বলছে যে কবিরাজ মশাই, আপনি কি মনে করেন অমলকে মানে কি ঠিক করা যায়? ড্যাশ দিয়েছে, একটা লম্বা ড্যাশ, তার মানে হচ্ছে অমলকে কি ঠিক করা যায়? কবিরাজ বলছে, ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো ড্যাশ, অমলের ভাগ্যে যদি লেখা থাকে তাহলে ও বেঁচে যাবে। কিন্তু আমার পুঁথি পড়ে, আয়ুর্বেদ মানে পুঁথি পড়ে, বইপত্রগুলো পড়ে আমি বুঝতে পেরেছি ওর বেশি দিন, বুঝতে পারছি, ডাইরেক্ট তো বলা যায় না, এরকম করে ছেড়ে দিল। মাধব দত্ত বলেন কি, ঠিক আছে, মানে কি কথা বলেন, এরকম কথা বলছেন আপনি? কবিরাজ তখন বলছে, শাস্তে বলেছেন
পৈত্তিকান সন্নিপাত যান কফবাত সমুদ্র ভবান। বলছে শাস্ত্রে লেখা আছে কফ, পিত্ত আর বায়ু দূষণের ফলে যদি কোনো রোগ হয় তাহলে দেশ দেওয়া আছে, মানে সেই রোগে বাঁচা যাবে না। মাধব দত্ত বলছে থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আমার ভয় হয়, ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটা বলে দিন। আপনি দয়া করে শ্লোকগুলো বলেন না, ওগুলোতে আমার ভয় হয়, ওখানে বলা হয়েছে মানুষ বাঁচতে পারে না। আপনি এখন বলেন আমার নেক্সট কাজ কি হবে। কবিরাজ তখন বলছে খুব সাবধানে রাখতে হবে অমলকে। মাধব দত্ত বলছে সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেটা স্থির করে দিয়ে যান। কি বিষয়ে সাবধান হব বলুন। কবিরাজ বলছে আমি তো পূর্বেই বলেছিলাম ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। আমি আপনাকে বলেছি অমলকে বাইরে যেতে দিবেন না। এর নাম আমি বলে দিচ্ছি তোমার বোঝার সুবিধার জন্য। মাধব দত্ত বলছে ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। ও তো ছোট্ট ছেলে, বালক, ওকে কিভাবে আমি ঘরের মধ্যে সারা দিন রাত রাখবো। কবিরাজ বলছে তা কী করবেন বলেন। এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কি না শাস্ত্র বলেছে অপসরে জ্বর একাশে কামালায়ং হলিমকে। বলছে যে এই শরৎকালের রৌদ্র আর শরৎকালের বায়ু এই দুটাই যদি অমলের গায়ে লাগে তাহলে বিশ্বের মতো কাজ করবে। কেন শাস্ত্রে বলা আছে যে মৃগী রোগ, জ্বর আর কাশি আর জন্ডিস এগুলো যদি ধরে নেয় তো ঈশ্বরও মানে আর হাত ছেড়ে দেয়। গেট। মাধব দত্ত বলছে থাক থাক, আপনার স্বাস্থ্য থাক, তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই। বলছে আপনি আর স্বাস্থ্যের কথা বলেন না, বইয়ে কি আছে, আমি ঠিক আছে, আমি অমলকে সুন্দর করে ঘরের মধ্যে বন্ধ করে রাখবো। কবিরাজ বলছে কিছু না, কারণ পবনে তবনে চৈব। আবার কবিরাজ স্বাস্থ্য চালু করে দিয়েছে। বলছে তেমন কিছু না, কারণ বাতাস আর সূর্য যদি লাগে তাহলে কিন্তু চৈব হয়ে যাবে, মানে ও কিন্তু টিকতে পারে না। মাধব দত্ত তখন বলছে আপনার ওই চৈব নিয়ে আমার কি হবে বলুন তো, চৈব রাখুন, ও থাক না, কি করতে হবে সেটা বলে দেন আমাকে। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর, রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুকটা ফেটে যায়। বলে ঠিক আছে, ও তো সহ্য করবে ঘরে থাকা, কিন্তু আপনি যে ওষুধগুলো দেন এত তেতো এত কষ্ট, যে ও যখন খায় তখন ওর বুকটা ফেটে যায়। কবিরাজ তখন বলছে সেই কষ্ট যত প্রবল তার ফল তত বেশি। তাই তো মহর্ষি চ্যবন বলেছেন, মানে আয়ুর্বেদ শাস্ত্রের যিনি জনক পিতা, সে কি বলেছে, সে বলেছে ভেজজং হিতবাক্যচং তিক্তং অর্সু ফলপ্রদং আয়ত্ত বেউটি দত্ত মশাই। মানে বলছে ভেজস ওষুধ আর সত্য কথা তিক্ত হলেও এগুলোর ফল কিন্তু ভালো। ঠিক আছে কবিরাজ, আমি আজকে যাচ্ছি, মাধব দত্ত বলল। তো প্রস্থান মানে এখানে কবিরাজ চলে গেলেন। প্রস্থান বারবার বলবো না, কিন্তু প্রথমে বলে দিচ্ছি, প্রস্থান মানে কবিরাজ উঠে চলে গেলেন। এখন একটা লোক আসছে, তার নাম ঠাকুরদা। কি ঠাকুরদার পূর্বে ঠাকুরদা আসলেন। মাধব দত্ত বলছে ওই রে ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। ঠাকুরদা কেন, আমাকে তোমার ভয় কিসের? মাধব দত্ত বলছে তুমি যে ছেলে খেপাবার সর্দার। ঠাকুরদা আসছে তো আমাদের মাধব দত্ত বলছে সর্বনাশ করেছে। কেন, ঠাকুরদা কেমন মানুষ, ও ছেলেদের খেপায় খুব, রাগ, মানে ছেলেদেরকে যা তা করে খেপায়। ঠাকুরদা বলছে তুমি তো ছেলেও নও, তোমার ঘরে ছেলে নেই, তোমার খেপাবার বয়সও গেছে, তোমার ভাবনা কি? আরে তুমি তো বুড়ো হয়ে গেছো, অনেক বয়স হয়েছে। মাধব দত্ত তোমাকে আমি খাওয়াবো কেন? তোমার ঘরে তো ছেলেও নাই, আমি তোমাকে খাওয়াবো? মাধব দত্ত বলছে ঘরে যে ছেলে একটি এনেছি। ঘরে একটি কি এনেছি? সে কীরকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল, আমার স্ত্রী বলেছিল না একটা ছেলেকে ধার নেব, ও সে তো অনেক দিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে। সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো, কিন্তু এই ছেলেটাকে আমার যে কীরকম লেগে গিয়েছে। হ্যাঁ আমি জানি যে এত কষ্ট করে আমি ধন সম্পদ জড়ো করছি, সেগুলো পরের ছেলে ভোগ করবে, আমার ভালো লাগে না, কিন্তু এই ছেলেটাকে আনার পর তো আমার কীরকম যেন ভালোই লেগে গেছে। বলছি মাধব দত্ত। ঠাকুর দেখা বল তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য, তাই না? টাকাগুলো মনে হয় ভাগ্যবান, এর জন্য যতই টাকা খরচা করবে ততই তুমি পরম ভাগ্যবান। মাধব দত্ত বলছে আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতো থাকতে পারতুম না, কিন্তু এখন যা টাকা করছি সবাই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। আগে টাকা উপার্জন করতাম, আনন্দ ফুর্তি করতাম, কিন্তু এখন আমি টাকা উপার্জন করে আনন্দ পাই, কারণ আমার ছেলে আছে। আমি আমার সব কাজ, টাকা বেঁচে গেলে কাকে দিব? বেশ বেশ ভাই, ছেলেটি কথাই পেলে বলো দেখি।
আমার স্ত্রী গ্রাম সম্পর্কে ভাইপো, ছোটোবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। হ্যাঁ, তবে তো আমাকে তার দরকার আছে। ছেলেটার বাবা নাই, মাও নাই। ঠাকুরদা বলছে তাহলে তো আমি তার সাথে দেখা করব। মাধব দত্ত বলছে কবিরাজ বলেছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষা যেরকম প্রকোপিত হইয়া উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকম এই শরতের রৌদ্রু আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। বলছে কিন্তু ছেলেটার না অসুখ হয়েছে। কবিরাজ বলেছে যে হেমন্তের আমাদের যে আছে রৌদ্রু আর বাতাস লাগানো যাবে না, ওই জন্য ছেলেটাকে বাইরে বের করি না। আর আপনি তো ছেলে মানুষকে খেপান, ভয় করান, তো আপনার ভয়ে ওই জন্য আর আমি কি বলি বলো তো, আপনাকে ভয় করি, ছেলেকে ঘরের মধ্যে রেখেছি। বুঝা গেল ব্যাপারটা? খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব সময়ের জন্য। ঠাকুরদা বলছে মিছে বলেনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্রু আর হাওয়ারি মতো। কিন্তু ভাই ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আমি কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ছেলেটির সঙ্গে ভাব করে নেব, ঠিক আছে? আমি খালি এমন না যে বাইরে খাপাই, আমি ছেলেদের ঘরের ভিতরেও কিন্তু অনেক মানে ভালো করে ওদের সাথে খেলাতে পারি। একটা কাজ করি, আমি একটু বাইরে থেকে কাজটা আমার সেরে আসি আর ছেলেটির সাথে ভাব নেব, মানে কথা বলবো। এই বলে ঠাকুরদা চলে গেল। ঠাকুরদারও প্রস্থান। অমল গুপ্তের প্রবেশ ওই ছেলেটার। পিসিমশাই, তাহলে অমল গুপ্ত তাকে কি বলে সম্বোধন করে? পিসিমশাই। কি অমল? মাধব দত্ত বলছে আমি কি ওই উঠানতে যেতে পারবো না? আমি কি ওখানে যেতে পারবো না? না বাবা, ওই যেখানটাতে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন, পিসিমা ওখানে ডাল ভাঙছে, তার স্ত্রী মাধব দত্তের। ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুদগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না? ওখানে আমি যেতে চাই, যেখানে কাঠবিড়ালিগুলো কুটুস কুটুস করে খাচ্ছে, আমি যেতে পারবো না? না বাবা, যেতে পারবে না। আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো, কিন্তু পিসিমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কাঠবিড়ালি হতে চাই, তুমি বেরোতে দিচ্ছ না কেন? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। মাধব দত্ত বলছে কবিরাজ কেমনে করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে, কবিরাজ জানবে না? কবিরাজ বড় বড় বই পড়েছে, পুঁথি পড়েছে। বেশ, তাও বুঝি জানো না? অমল দীর্ঘশ্বাস ফেলে আমি যে পুঁথি কিছুই পড়িনি তাই জানি না। বলছে আমি তো পুঁথি, অমল বলছে আমি তো পুঁথি পড়ি না, ওই জন্য আমি জানি না। কবিরাজ পুঁথি পড়েছে, ওই জন্য কবিরাজ জানে। মাধব দত্ত বলছে দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। পণ্ডিতগুলো কিন্তু তোমার মতো, তারা ঘর থেকে বেরোয় না, শুধু পুঁথি পড়ে। বেরোয় না অমল, বেরোয় না তারা ঘর থেকে? না, কখনো বেরোবে বলো? মাধব দত্ত বলছে না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকে তাদের চোখ নেই। অমলবাবু, তুমি বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। অমল দেখো, তুমি কিন্তু পণ্ডিত হও, কেন বলো তো? তুমি ঘরে বসে বসে শুধু পুঁথি পড়বে আর দেখবে যে সবাই একদম সারপ্রাইজ হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসেমশাই, আমি পণ্ডিত হব না। অমল তো কাঠবিড়ালি হতে চায়, অমল অনেক দূর যেতে চায়। না না পণ্ডিত মশাই, আমি পণ্ডিত। সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে তো আমি তো বেঁচে যেতুম। তুমি পণ্ডিত হতে চাও না? মাধব দত্ত বলছে আমি পণ্ডিত হলে তো আমি বেঁচে যেতুম, কত সম্মান, কত কিছু হতো। অমল বলছে আমি যা আছে সব দেখবো, কেবলই দেখে বেড়াবো। বলছে আমি পণ্ডিত হব না, আমি আমি তো পুরো পৃথিবী দেখতে চাই, আমি এখানে থাকতে চাই না, আমি পুরো পৃথিবী দেখব। শুনো একবার, দেখবে কি? দেখবার এতে আছে বাকি, কি দেখে বেড়াবে তুমি? পৃথিবীতে দেখবার কি আছে? অমল বলছে আমাদের জানালার কাছে বসে সেই যে দূর পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যাই, ওই আমি পাহাড় দেখতে যাব। মাধব দত্ত বলছে কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই, খামকা পাহাড়টা পার হয়ে চলে যাই, কি যে বলে তার ঠিক নাই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আসে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? তাই না? পাহাড় যাবে, পাহাড় দেখতে, ওখানে বড় বড় পাথরগুলো তো এভাবে দেওয়া আছে, তুমি পাথরগুলোকে পার করে কিভাবে যাবে? পাহাড়টাই তো বলছে তুমি যেও না, তুমি কি দরকার পাথর যাবার? অমল বলছে পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করেছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে,
অনেক দূরে যারা ঘরের মধ্যে বসে থাকে তারাও দুপুরবেলা একলা জানালার ধারে বসে ওই ডাক শুনতে পায়, পণ্ডিতরা বুঝি শুনতে পায় না। পিসিমশাই, তুমি কি মনে করছো যে ওই যে দূর থেকে যে আমাদের পাহাড়টা আছে, এই পাহাড়টা, আমাদের পৃথিবীটা যদি কথা বলতে নাও পারে, তবে পাহাড়ের যে নীল আকাশ আছে ওই নীল আকাশটাই পৃথিবী কী করে ডাকে, কিন্তু পণ্ডিতরা এই ডাক শুনতে পায় না। মাধব দত্ত বলছে তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতেও চায় না। বলছে পণ্ডিতের তো কোনো কাজ নাই, তারা পাহাড়ের ডাক শুনবে, তোমার মতো খ্যাপা না, পণ্ডিতরা শুনতেই চায় না। মাধব দত্ত বলে সত্যি? মাধব দত্ত সত্যি নাকি? এই অমল বলছে আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম, আমি সেম আমার মতো খ্যাপা একজনকে দেখেছিলাম। মাধব দত্ত সত্যি নাকি, কীরকম শুনি? আরে কীরকম খ্যাপা তুমি দেখেছিলে দেখি? অমল, তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুটলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সেই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাচ্ছ? সে বললে কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলাম কেন যাচ্ছ? সে বললে কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসিমশাই, কাজ কি খুঁজতে হয়? আমি একটা লোক দেখলাম, সে পুটলি নিয়ে, কি নিয়ে? পুটলি নিয়ে, কালকে আগে এরকম করে একটা লাঠি ছিল, লাঠির ওদিকে পুটলি ছিল, ওইদিকে যাচ্ছিল। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যান? সে বলছে আমি কাজ খুঁজতে যাই। তখন অমলের মনে জিজ্ঞাসু মন, বালক শিশু তো, পিসুমশাইকে জিজ্ঞেস করছে পিসু কাজ কি খুঁজে বেড়াতে হয়? মাধব দত্ত বলছে হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়, হ্যাঁ কত লোক কাজ খুঁজে বেড়াচ্ছে, বেশ তো আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো, তাহলে আমিও কি করে বেড়াবো? আর মাধব বলছে চালাকি করে, পিসু বলছে খুঁজে যদি না পাও, তুমি যদি কাজ খুঁজে না পাও, অমল খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতা পরা লোকটা চলে গেল, আমি দরজার কাছে দাঁড়িয়ে দেখতে লাগলাম, নাগরা জুতা পরে, এই লম্বা জুতা পরে ওই লোকটা ছিল। সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল, তারপরে পুটলি খোলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুটলি বেঁধে ঘাড়ে করে নিল, পায়ের কাপড় গুটিয়ে নিয়েছে, ঝর্ণার ভিতর নেমে জল কেটে কেটে কেমনি পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গায়ে একদিন আমি ছাতু খাবো। দারুণ এটা লাইন থেকে পরীক্ষা আসবে, যে ওই লোকটা পুটলি বাঁধা লোকটা ঝর্ণার পাশে গেল, তার পুটলিটা খুললো, পুটলি থেকে ছাতু বের করলো, ওখানে জল নিয়ে ছাতু দিয়ে খেলো। আর আমি পিসুমশাইকে বলে রেখেছি, তাই না, মাধব দত্তের স্ত্রীকে, আমার যখন রোগ ছেড়ে যাবে আমি কোথায় চলে যাব? ছাতু খেতে চলে যাব। এখানে একটা কথা বলবো যে অমল কি সত্যি সত্যি লাস্টে ছাতু খেতে পেরেছিল কিনা, এই আশা কি পূরণ হয়েছিল, এটা এখানে কাহিনীটা রাখলাম। মাধব দত্ত জিজ্ঞেস করছে উৎসাহ নিয়ে, পিসিমা কি বললে, তুমি যে বললে ছাতু খাবে? পিসিমা বললেন তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? আমি ভালো হয়ে গেলে পিসিমা নিয়ে যাবে, তো আমি কখন ভালো হব? মাধব দত্তকে জিজ্ঞেস করছে অমল। আরে তো দেরি নেই বাবা, তুমি ভালো হয়ে যাবে। দেরি নেই, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুর বেলায় সবাই যখন ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায়, কত দূরে, কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। দুপুর বেলায় আমি যখন সুস্থ হয়ে যাব, দুপুর বেলায় যখন সবাই ঘুমিয়ে যাবে, আর আমি খালি চলে যাব কাজ খুঁজে বেড়াও। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি, ঠিক আছে, আগে ভালো হও তারপরে যাবে। তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসুমশাই, আমি কিন্তু পণ্ডিত হবো না। কেন পণ্ডিত হলে বাড়িতে থাকতে হবে। তুমি কি হতে চাও বলো? এখন আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা আমি ভেবে বলবো, আমি বলতে পারছি না, পরে বলে দেবো। কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোকদের ডেকে ডেকে কথা বলো না। আর হ্যাঁ, তুমি জানালার পাশে বসে জায়গা জায়গায় ডেকে কথা বলছো কেন? বিদেশি লোক আমার ভারী ভালো লাগে, বিদেশি লোকগুলোকে আমার ভালো লাগে। ওই জন্য যদি তোমার ধরে নিয়ে যেত, বুঝা গেল, ছেলে ধরা, তাহলে তো বেশ হতো। কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। আমার কাজ আছে, মাধব দত্ত বলছে, আমি চললুম, কিন্তু বাবা দেখো বাইরে যেন বেরিয়ে যেও না, তুমি বাইরে বেরো না। অমল খুব ভালো ভদ্র ছেলে, বলছে যাবো না, কিন্তু পিসুমশাই রাস্তার ধারের ওই ঘরটিতে আমি বসে থাকবো। রাস্তার ধারে যে ঘরটি আছে, এই ঘরে কি আমি, হ্যাঁ চলে, এবার দইওয়ালা আসছে ওখানে,
দই দই ভালো দই, দইওয়ালা গুলো বলে না দই লাগবে, দই দই ভালো দই। অমল বলছে দইওয়ালা, দইওয়ালা ও দইওয়ালা। দইওয়ালা বলছে ডাকছো কেন, দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন, কিনবে না তো আমার সময় নষ্ট করছো কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেতুম, আমি যদি তোমার সঙ্গে চলে, ও তো খালি দেশ বিদেশ ঘুরতে যাই না আমার সঙ্গে। দইওয়ালা বলছে তুই আমার সঙ্গে যাবি কেন? হ্যাঁ, তুমি যে কত দূর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে, তাই না? তুমি ডাক দিতে দিতে কত দূর চলে যাচ্ছ, আমার মনটা খালি উতল পাতাল করতে যাওয়ার জন্য। দইওয়ালা যে দুধের ইটা ছিল ওটা রাখলো নিচে, রাখে বলছে বাবা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা তুমি কোথা থেকে আসছো? আমি জানি না, আমি কি পুঁথি পড়েছি যে আমি জানবো? তুমি কোথা থেকে আসছো দইওয়ালা? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই 5 মুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। তাহলে দইওয়ালার গ্রামটা কোথায়? 5 মুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর। 5 মুড়া পাহাড়, শামলি নদী, কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি, তবে সে আমার মনে পড়ে না। হ্যাঁ ওই গ্রাম হয়তো, অমল বলছে ওই গ্রাম হয়তো আমি দেখেছি। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? পাহাড়ে কোনোদিন ঘুরতে গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। কেন ও কল্পনা বিলাস মানুষ, তাই না অমল? মনে মনে চিন্তা করে, মনে মনে কল্পনা করে। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তা ধারে না? না, একটা লাল রঙের রাস্তা যে আছে ওইখানে তোমাদের বাড়ি না? আমি দেখেছি। ঠিক বলেছো বাবা, ওইখানে তো। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে, কি আশ্চর্য, ঠিক বলেছো। আমাদের গ্রামে গরু গরু চড়ে বই কি, খুব চড়ে। তোমাদের গ্রামে গরু চড়ে বেড়ানো? হ্যাঁ পাহাড়ে তো খুব গরু চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা না? তোমাদের গ্রামে সব মেয়েরা কলসি নিয়ে লাল শাড়ি পরে জল নিয়ে যায় না? বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। হ্যাঁ আমাদের মেয়েরা যায়, কিন্তু তারা সবাই লাল শাড়ি আবার পরে না যায়। হ্যাঁ তোমার আইডিয়া ভালো, তুমি নিশ্চয়ই এখানে কোনোদিন গেছো। যাবো বই কি বাবা, খুব সরি, সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। আমি কোনোদিন যাইনি, কবিরাজ যেদিন আমাকে বলবে সেদিন তুমি আমাকে নিয়ে যাবে। দইওয়ালা বলছে যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব, কেন যাব না, তোমাকে তো অবশ্যই নিয়ে যাব। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দেবে, ওইরকম বাঘ কাঁধে নিয়ে ওইরকম খুব দূরে রাস্তা দিয়ে আমাকে দই দই বেচা শিখাবে? দইওয়ালা তো হাই মেমারি যাও, মরে যাই। দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুরি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে, তুমি তো ভালো ছেলে। তুমি পুঁথি পড়ো, বই পড়ে তুমি কি হয়ে যাও? না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বললো দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও না। না না, আমি পণ্ডিত হবো না। আমি তোমার মতো দই নিয়ে বেড়াবো আর এই গ্রাম থেকে ওই গ্রামে বেড়াবো। তুমি আমাকে সুরটা শিখিয়ে দাও তো, দই কিভাবে বিক্রি করতে হয়। দইওয়ালা বলছে হাই রে কপাল, পোড়া কপাল আমার, এই সুরও কি শেখাবার সুর? আমার দইয়ের তো আমার মাথা নষ্ট, কিভাবে আমি তোমাকে সুর শেখাই? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশে খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল, তাই না? পাখির যেভাবে ডাক শোনা যায় আকাশ থেকে, যেভাবে মনটা উদাস হয়ে যায়, মনটা অন্য প্রান্তে চলে যায়, সেভাবে তুমি যখন কথা বলছিলে, এই তার কথাগুলোর মধ্যে প্রাণ খুঁজে পেয়েছে অমল। বলছে আমার মনে হয় কি জানি কি হয়ে গেছিল, আমার খুব ভালো লেগেছিল। দইওয়ালা বাবা এক ভার দই তুমি খাও, এক ভার দই তুমি কে দিচ্ছি, আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি খুশি হব, তাই না? কত লোক লোকে ভালোবাসে, তোমাকে পয়সা দিতে হবে না, নাও এই দই। তোমার কি অনেক দেরি হয়ে গেল? আহ কি সুন্দর কথা বলতে জানে অমল, তোমার দেরি হয়ে গেল কি?
কিছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছেই শিখে ফেললাম। দারুণ লাইন। এতদিন দই বেচে তো কষ্ট পেয়েছি, আর ভাবছি কি একটা নষ্ট কাজ করছি, কিন্তু আজ বুঝতে পারলাম দই বেচা কারো স্বপ্ন। এটা বলে সে প্রস্থান করলো, সেখান থেকে চলে গেল। অমল আবার নিজে ঘরে বসে সুর করে বলছে, দই 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 ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় সামলি নদীর ধারে গোয়েলাদের বাড়ির দই, তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দেয়, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই 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 ভালো দই। এভাবে ও বলছে, নিচে নিচে চলে গেল। ঠিক আছে, তারপর ওই যে রাস্তার প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে, গ্রামের পাহারাদার হয় না, প্রহরী বলা হয়। কি বলা হয়? ও পায়চারি করে বেড়াচ্ছে, গ্রামে বেড়াচ্ছে, দেখে শুনে বেড়াচ্ছে। কি আছে? প্রহরী প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী। প্রহরীকে অমল ডাকছে। প্রহরী আসলো। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যায়? কোথায় নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড়ে। मैं तो यही चाहता हूँ। একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না, আমাকে কেবল দিন রাত্রি এখানে বসে থাকতে হবে। বাচ্চা ছেলে না, মানে আমাকেও ধরে নিয়ে যেতে পারবে না, আমি তো এখানে বসে থাকবো। কবিরাজ তো আমাকে এখানে বসে থাকতে খালি বলেছে। গেট মাই পয়েন্ট? প্রহরী বলছে, কবিরাজ বারণ করেছে, আহা তাই বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কলে কালি পড়েছে, তোমার হাত দুখানেতে শিরগুলো দেখা যাচ্ছে। ও কবিরাজ তোমাকে বারণ করেছে, তোমার মুখটা হাতটা মানে একটা রোগের চিহ্ন দেখতে পাচ্ছে, যে একটা রোগের চিহ্ন লক্ষ্য করছি। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? প্রহরীর কাজ হচ্ছে যে ঘন্টা বাজিয়ে পুরা গ্রামটাকে বলে দেওয়া কটার সময় হলো আজকে, একটা বাজলে একটা ঘন্টা দেওয়া, দুটা বাজলে দুটা ঘন্টা দেওয়া। তুমি আজকে ঘন্টা বাজাবে না? এখনো সময় হয়নি, প্রহরী বলছে। কেউ বলে, অমল বলছে, কেউ বলে সময় বয়ে চলে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলে কি সময় হবে? লোকগুলো কেউ বলে সময় বলে চলে যাচ্ছে, কেউ বলে সময় বলে হয়নি। তো তুমি যদি ঘন্টা বাজাও তাহলে কি সময় হয়ে যাবে? সে কি হয়, সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। কি ফিজিক্যাল সায়েন্স ব্যবহার করেছে? সময় হলে আমি কি বাজাই? বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসে মশাই কথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, সবগুলো মনে রাখবে। আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কনের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে, তখন তোমার ওই ঘন্টা বাজে, ডং 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 ডং। তোমার ঘন্টা কেন বাজে? এই সময়টা তোমার ঘন্টা বাজে কেন? ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবল চলেই যাচ্ছে, ঘন্টা বাজাতে হবে না। টাইম ইজ টাইট, ওয়েট ফর নান। সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সময় তো খালি চলে যায়। কথাই চলে যাচ্ছে কোন দেশে? সময় কই যায় সে কথা কেউ জানে না। অমল বলছে, সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে, আমাকে ওই দেশ নিয়ে চলো না, আমি যেতে চাই ওই দেশ। অনেক দূরে মনে হয় সেই দেশ, সময় যেখানে চলে যাচ্ছে। প্রহরী বলছে, সে দেশে সবাইকে যেতে হবে বাবা। মানে মানে এখানে মৃত্যুর কথা বলেছে, এখানে সময় চলে যাওয়া মানে কি মরে যাওয়া। তো প্রহরী ওই দিক থেকে বলছে, বাবা কিছু বলো না, সেই দেশটাতে সবাইকে যেতে হবে, আমাকেও যেতে হবে। হবে বই কি, হ্যাঁ ভাবো যেতে হবে, কিন্তু কবিরাজ আমাকে বাইরে যেতে বারণ করেছে। কিন্তু কবিরাজ তো আমাকে বাইরে যেতে বলেনি। কোনোদিন কবিরাজ হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন, কোনোদিন কবিরাজ হয়তো নিজে নিয়ে এসে তোমাকে ওই জায়গায় নিয়ে যাবেন, মানে ওপার জগতে। না না, তুমি তাকে জানো না, সে কেবল ধরে রেখে দেয়। তুমি আমার কবিরাজটাকে জানো না, সে যেতে দেয় না, রেখে দেয়। প্রহরী, তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। বলছে, ওর থেকে একটা ভালো কবিরাজ আসে, সে আসবে, বাচ্চাদের সাথে আমরা কথা বলি না, সে এসে তোমাকে কি করে হবে, ধরে নিয়ে চলে যাবে। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগে না, ঠিক আছে, আমার ভালো কবিরাজটা কবে আসবে? অমন কথা বলতে নেই বাবা। প্রহরী বলছে, অমন কথা কেন? এখানে প্রহরী তো বলছে যে মৃত্যুর কথা, তাই না? বাচ্চা ছেলে বুঝতে পারছে না। অমল কি বলছে, না না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই না, কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন কেমন করে। আচ্ছা প্রহরী, ঠিক আছে, আমি তো বসে থাকি এখানে, আমি কোথাও যাই না, কিন্তু তুমি যখন ঘন্টা বাজাও তাহলে আমার মনটা কেমন কেমন যেন করে। কি বাবা? প্রহরী বলছে, কি করে তোমার মনটা? আচ্ছা,
ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবল আসছে যাচ্ছে। ওখানে কি হয়েছে, এবার নামটা বুঝতে পারো কেন এই নামটা। বলছে আমার রাস্তার ওখানে একটা বড় পতাকা দেখতে পাচ্ছি, লোকজন যাচ্ছে ওখানে। প্রহরী তুমি তো বলতে পারো ওখানে কি হয়েছে। ওখানে নতুন পোস্ট অফিস বসেছে, নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে, রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজার, প্রহরী নিজে নিজে বলছে ছেলেটি খুব মজার একেবারে। রাজার ডাকঘর, রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে। রাজার ডাকঘর থেকে রাজা চিঠি দেয় না, আমার নামও চিঠি আসবে, আমি যে ছেলে মানুষ। এই সরি, প্রহরী বলছে আছে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। এই প্রহরী তার মাথায় ঢুকিয়ে দিল, বলছে আসে, তোমার নামও দেখবে একদিন চিঠি আসবে। অমল তো খুশি, বলছে আমার নামেও চিঠি আসবে, আমি তো ছেলে মানুষ, আমি তো বালক, আমার নামে চিঠি আসবে। প্রহরী বলছে ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন, যারা ছেলে মানুষ বালক তাদের রাজা কি লেখেন, ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে, আমি কবে চিঠি পাবো, আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমনে করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানালাটার সামনে অত বড় একটা সোনালী রঙের নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? সেটাকে আমার বেশ লেগেছে। প্রহরীর একদম মন খুশ ছেলেটার সাথে কথা বলে, বলছে যদি রাজা তোমাকে চিঠি না দেয় তো তোমার ঘরের সামনে কেন ডাকঘরটা খুলেছে? তোমাকে চিঠি লিখবে বলে তোমার ঘরের সামনে কি খুলেছে, ডাকঘর খুলেছে। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দিবে? কি প্রশ্ন ছেলেটার, তাই না? চিঠিগুলো কে এনে দিবে আমাকে? রাজার যে অনেক ডাক হরকররা আছে, দেখেনি বুক গোল গোলে সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়, ওই পোস্ট মাস্টার গুলো আছে না, ওই যে পোস্ট মাস্টার গুলোকে তুমি দেখোনি এভাবে সোনার তাক পরে একদম চোখ চোখ গোল গোল করে ঘুরে বেড়ায়, তারা তোমাকে চিঠি আনে দিবে। আচ্ছা, কোথায় তারা ঘুরে? এই তারা ওই তারা নেশা কিন্তু ওখানে, তারা অন্য দেশে চলে গেছে নাকি? তারা কোথায় ঘুরে? ঘুরে ঘুরে দেশে দেশে। এর প্রশ্ন শুনলেই আমার হাসি ভাই। এটা বলছে নিজের নিজে বলছে, দেশে দেশে ঘুরে বেড়ায়। এবার এই বলছে বড় হলে আমি রাজার ডাক হরকরা হব, যে আমি যদি বড় হই তাহলে আমি পোস্টম্যান হব। প্রহরী হা হা হা, ডাক হরকরা সে ভারী মস্ত কাজ, রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকালে ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো, সে খুব জবর কাজ। এটা হয় না, এটা খুব কষ্টের কাজ। রোদ ঝড় বৃষ্টি সব সময় কি করতে হবে, চিঠি দিয়ে বেড়াতে হবে। অমল বলছে তুমি হাসছো কেন, আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুর বেলা যখন রোদ্রু ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাতে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরে কোনো অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজে ডং ডং ডং। না না, আমার পোস্ট মাস্টারের কাজ খুব ভালো লাগে। আর হ্যাঁ প্রহরী, তোমার কাজটাও ভালো, তুমিও যাও ঢং ঢং করে ঘর যাও। আমরা যখন বসে থাকি তখন তোমার আওয়াজ ঘন্টা শুনি, রাত্রে কখনো ঘন্টা শুনি, তোমার কাজটাও ভালো, কিন্তু আমাকে পোস্ট মাস্টারের কাজটাও কি লাগে, ভালো লাগে। প্রহরী এবার বলছে ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই, ও যদি দেখতে পাই তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধাবে। এই গ্রামের কে আসছে, মোড়ল। আমি পালাই 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 কেন? বলছে মোড়ল যদি আসে, মোড়ল খুব অত্যাচারী, বুঝা গেল ব্যাপারটা, আমাকে কি করবে, আমি মুশকিলে পড়বো। কই মোড়ল, কই কই, কোথায় মোড়ল? ওই যে অনেক দূরে, মাথার একটা মস্ত গোল পাতার ছাতি, একটা ছাতি নিয়ে আসছে। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? অমলের প্রশ্ন, রাজা ওকে মোড়ল বানাইছে? আরে না, ও আপনি মোড়ল করে, যে ওকে না মানতে চাই ও তার সঙ্গে দিন রাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে, কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে, আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাবো। প্রহরী বলছে না না, ওকে রাজা মোড়ল বানায়নি, ও নিজে নিজেই মোড়ল। গ্রামের সবাই বলছে আমি কি মোড়ল, তো ওই জন্য ওকে ওর সাথে ওর ব্যবসা বাণিজ্য চালার জন্য নিজে নিজে মোড়ল হয়ে গেছে। ঠিক আছে, আমার কাজ কামাই নষ্ট হচ্ছে, আমি যাচ্ছি। প্রহরী বলছে তুমি এখানে থেকো। প্রহরী কি করলো, প্রস্থান হয়ে গেল, চলে গেলেন। অমল এবার রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পায় তাহলে বেশ হয়। অমল ভাবছে এই জানালার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারি না, কে পড়ে দিবে? ও পিসিমা তো রামায়ণ পড়ে, পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেবো, আমি বড় হলে পড়বো। কিন্তু ডাক হরকাররা যদি আমাকে না চিনে, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও, দারুণ লাইন না, যে আমি আমি তো পড়তে পারি না, হ্যাঁ ঠিক আছে বড় হয়ে পড়বো, নাহলে পিসিমার কাছে পড়ে নেবো। কি কত চিন্তা তার মাথায় জমিয়ে রেখেছে। আবার বলছে পোস্ট মাস্টার গুলো যদি আমাকে না চিনে, যখন আমার নামে চিঠি আসবে, এমন সময় কে যাচ্ছে, মোড়ল মশাই। একদম একদম এটা নেতিবাচক চরিত্র। আমরা ডাকঘরের মধ্যে সব থেকে খারাপ চরিত্র পাবো মোড়লের। মোড়লকে ডাকছে, যেমন অমলের স্বভাব, অমল যাকে দেখবে ডাকবে। মোড়ল আসলো, মোড়ল কে রে, রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, কথাকার বাঁদর এটা, বাঁদর আমাকে ডাকছিস, জানিস আমি কে? তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে।
খুশি হইয়া হা হা অ্যাটিটিউড নিয়ে মানে, হ্যাঁ খুব মানে আমাকে। রাজার পোস্টমাস্টাররা, এই ডাক হরকাররা তোমার কথা শুনে বলছে, তুমি কি রাজার এই যে যে পোস্ট অফিস থেকে যে পোস্টমাস্টার গুলো বেড়ায় তারা কি তোমার কথা শুনে? না শুনে তার প্রাণ বাঁচে, ব্যাস রে, সাধ্য কি, আমার কথা শুনবে না, জান চলে যাবে তার। তুমি ডাক হরকারকে বলে দিবে আমরাই নাম অমল, আর আমি এই জানালার কাজটাতে বসে থাকি। হ্যাঁ, তুমি ডাক হরকার পোস্টম্যান গুলোকে বলে দাও, কি বলে দিবে বলতো, যে আমার নাম কি অমল, আর আমি এই ঘরের জানালায় কি থাকি, বসে থাকি। কেন 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 বলে দাও, কি আমার নামে যদি চিঠি আসে, অমল বলছে, তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে রে? রাজা যদি চিঠি লিখে তাহলে হা 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 হা, এই ছেলেটা তো কম নয়, হা হা। রাজা তোমাকে চিঠি লিখবে, তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। মোরল মজা নিচ্ছে ওর। কদিন তোমার সঙ্গে দেখা না হয় রাজা শুকিয়ে যাচ্ছে। খবর পেয়েছি। আর বেশি দেরি নয়, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। হ্যাঁ, রাজার তো চেহারা বুঝে যাচ্ছে, তোমাকে আজকালের মধ্যে চিঠি দিবে। অমল, মোরল মশাই তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপরে রাগ করেছো? কি সুন্দর মিষ্টি একটা ছেলে, ব্যাস রে, তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? তুমি তো রাজার সাথে উঠা বসা করো। রাজার সঙ্গে তোমার চিঠি চলে। এবার এবার মোড়লটা মাইন্ডে নিয়েছে, বলছে মাধব দত্তের বড় বড় বার হয়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কিনা, এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কোনো কথাই নেই। রোশনা, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোর বাড়িতে আসে, আমি তার বন্দোবস্ত করছি। হ্যাঁ, মাধব দত্তের এত বড় আজ চাওড়া হয়ে গেছে, ওদের বাড়িতে হয়তো নিশ্চয়ই রাজা বাদশার কথা হচ্ছে, না হলে ওর ছোট্ট ছেলেটা কিভাবে জানে যে রাজা চিঠি করে? আজ দেখাচ্ছি আমি, মাধব দত্তকে দেখাচ্ছে, মোড়লটা বলছে। হ্যাঁ, এই গ্রামের মোড়ল আমি, তাই না? আর মাধব দত্তের ছেলের মুখে রাজার চিঠির কথা দেখাচ্ছি, মজা। অমলে বলছে, না না, তোমাকে কিছু করতে হবে না। মোড়ল এবার যে বললো এই কথাটা, যে আমি দেখছি কিভাবে তোর চিঠি জোগাড় করা যায়, রাগ করে বলেছে। অমল তো বাচ্চা ছেলে না, বাচ্চারা সব সত্য কথা ভাবে। বুঝে না, তোমাকে ব্যবস্থা করতে হবে না, রাজা আমাকে অমনি চিঠি পাঠাবে। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেবো, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না, তোমার খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তর ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে। হ্যাঁ, আমি রাজার যে পাইকগুলো আছে, রাজার আশেপাশে যারা আছে, আমি তাকে বলে দিব তোমার নামে চিঠি পাঠাবে। খুব তো মাধব দত্তটা আজকে বেড়ে গেছে মনে। হ্যাঁ, তার ছেলে চিঠি চাইবে, এত আস্পর্ধা, এত সাহস। এটা বলে নেগেটিভ চরিত্র, একমাত্র নেগেটিভ চরিত্র যে অমলকে ভালোবাসে, মানে অমলের কথা সবাই ভালোবাসে, কিন্তু এ বাদ দিয়ে তো কে চলে গেল? অমল, কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই। একজন যাচ্ছে মেয়ে, বালিকার প্রবেশ, একটা মেয়ে ওদিকে যাচ্ছে, দাঁড়াতে বলছে। বালিকাকে বলছে, বালিকাটা কি বলছে, আমার কি দাঁড়াবার জো আছে, বেলা বয়ে যায় যে। মেয়েটি বলছে যে আমি দাঁড়াতে পারবো না, আমার সময় নাই, বেলা চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তোমার দাঁড়াতে ইচ্ছা করছে না, আর আমার এখানে আর বসে থাকতে ইচ্ছা করছে না, ঠিক আছে? তোমাকে দাঁড়াতে ইচ্ছা করছে না, আমাকে। বালিকা বলছে, তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলার তারা। কি দারুণ, তোমার কি হয়েছে বলো তো, তুমি কি সকালবেলা তারা খালি ওখানে বসে থাকো? মেয়েটা বলছে, বালিকাটা, জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিয়েও না, সবাই জানে কবিরাজ যেটা বলবে 100% ওটাই কি বললে যে সত্য। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেয়, দুষ্টু করতে নেয়, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরে থেকে তাকিয়ে তোমার মন ছটপট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই, ঠিক আছে? একটু দরজাটা খোলা ছিল না? বালিকা বলছে, কবিরাজ বলেছে মানে তুমি ভিতরে থাকো, বাইরে কিছু দেখো না, আমি তোমার আড্ডা দরজা কি করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। অমল বলছে, না 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 না, বন্ধ করো না। অমল কেউ জানি না অমল কেমন ছেলে, যে এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা, সব বন্ধ আছে ওইদিকে। তুমি কে বলো না, আমি তো তোমাকে চিনি না, তুমি বলো না। সবার সাথে কথা বলতে চাই না খালি অমল। অমল বলছে, আমি সুধা। বালিকাটা বলছে, সুধা মানে কোন সুধা, কে? বল, জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে, মানে আমার মা ফুল বিক্রি, বুঝা গেল না, ফুলের গাঁথা যে বেঁধে দেয় তাকে কি বলা হয়? মালিনী। বলছে, আমি এখানকার কার মেয়ে? তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি, এখন ফুল তুলতে চলছি, আমি ফুল তুলি, ফুল তুলে মালা গাঁথি, এখন আমি কোথায় যাই? ফুল তুলতে চলছো, তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে, যতই চলছো মল বাজছে ঝুমঝুম ঝুম, তাই না? ও তুমি যে খুশি হয়ে একদম পাগুলো ঝুমঝুম করে যাচ্ছ,
আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। দারুণ। যে ডালটাতে তুমি ফুল তুলতে পারবে না সেই উঁচু ডালে বসে আমি কি করব, তোমাকে ফুল তুলে দেবো। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো। ইস, আমি ফুলের মালা যে তৈরি করে তার মেয়ে, মালিনীর মেয়ে, আমার থেকে ফুল সম্পর্কে তুমি বেশি জানো। সুধা বলছে অমলকে। জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায়, যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারল দিদি হবে। দারুণ লাই। আমি সব জানি, আমি তো কত পাহাড় পর্বত ঘুরতে চাই। তার একটা দিদি আছে, তুমি আমার পারল দিদি হবে। কি বুদ্ধি তোমার! পারল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। সুধার মায়ের নাম কি? আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এইখানে বসে থাকতে পারতুম তাহলে কেমন মজা হতো। ঠিক আছে, আমি কেন পারল দিদি হতে যাব? আমার কত কাজ। আমি যদি তোর মতো বসে থাকতে পারতাম তো আমার জীবনে কি চলে আসতো? মজা। আর তুই বসে বসে থাকতে পারছিস না। অমল বলছে, আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আমার সঙ্গে একটু গল্প করো প্লিজ। ঠিক আছে, আমার তোমাকে কি লাগছে, মানে কথাগুলো শুনতে ভালো লাগে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থেকো। আমি ফুল তুলে ফেরাবার সময় তোমার সঙ্গে গল্প করে যাব। দারুণ একটা কথা বলছি এখানে। সুধা আশা দিল যে আমি তোমার সঙ্গে গল্প করব। এবার দেখবো কাহিনীর শেষে অমলের সঙ্গে কি সত্যি সত্যি সুধা গল্প করতে পারছে। প্রশ্ন চিহ্ন দিলাম, দারুণ লাগবে। চলো, অমল এবার বলছে, আর আমাকে একটা ফুল দিয়ে যাবে। ফুল অমনি অমনি কেমন করে দেবো? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে দেবো। আমি বড় হই, ওই ঝর্ণা দিয়ে কাজ যখন খুঁজে বেড়াবো আমি তখন তোমাকে কি দিয়ে দেবো? দাম। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে। দারুণ লাইন, এটা এটা আশা চিহ্ন যে কি হচ্ছে, আসবে কি ফুল নিয়ে? তো অমল তাকে জিজ্ঞেস করে, তুমি ফুল নিয়ে আসবে তো? আসবো। আসবে? হ্যাঁ আসবো। দারুণ লাইন। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না না না, ভুলবো না। দেখো, মনে থাকবে, আমাকে ভুলে যাও না। আমার নাম অমল। রাহুল নাম তো শোনাই বোকা। প্রস্থান কি হয়ে গেল? প্রস্থান। তারপর ছেলের দলের আসছে, ছোট ছোট কচি কচি বাচ্চারা আসছে। ঠিক আছে, সোজা চলে যাবো। ভাই, তোমরা সব কথাই যাচ্ছ ভাই, একবার একটুখানি এখানে দাঁড়াও না, দাঁড়াও না, আমরা খেলতে চলেছি। বাচ্চারা বলছে, কি খেলবে তোমরা ভাই? আমরা চাষা খেলা খেলবো। লাঠি দেখাচ্ছে, লাঠি দেখাচ্ছে, এই যে আমাদের লাঙল। চাষা খেলা মানে কৃষিকাজের জমি। আমরা দুজনে 2 গরু হবো। ছোটবেলায় খেলাইছি তো আমরা, দুজনে 2 গরু হবো, মাঝখানে একটা পাটের খড়ি দিয়ে দিব, এখানে চাষা খেলা খেলাবো। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন খেলবো। তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবে। কি অমলের প্রশ্ন! সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় বাড়ি ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। তুমি যখন বাড়ি আসবে না, যাবে তো আমার কিসের সামনে যাও? কত ভালোবাসে প্রকৃতিকে অমল। তুমি বেরিয়ে এসো না, তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। আরে তুমি আমাকে এমন কেন? তুমি চলে আসো, চলো তোমাকে নিয়ে খেলাবো আমরা। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। কবিরাজ? কবিরাজের মানা তুমি শুনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বলছি বাচ্চারা তো, কবিরাজের মানা কথা শুনছো কেন? চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওর সঙ্গে নষ্ট করবো না। অমল, না ভাই, তোমরা আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। বলছি শোনো না, আমার জানালার সামনে একটু খেলাও না, আমি দেখবো এখানে কি নিয়ে খেলবো। বাচ্চারা বলছে, এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরা নাও ভাই। ঘরের ভিতরে একলা খেলতে ভাল লাগে না, এসব ধুলাই ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। এই যে আমার নতুন নতুন খেলনাগুলো আছে, এগুলো নিয়ে নাও, এগুলো তোমরা খেলো। ছেলেরা, বা বাবা কি চমৎকার খেলনা, এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই, এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার তোমার কষ্ট হচ্ছে না? সব খেলনাগুলো দিয়ে দিল, জটাই বুড়ি, সেপাই গুলো, আর্মি গুলো। বাচ্চা বাচ্চা পুতুলগুলো আর্মি বানায় না, আর্মির সব দিয়ে, তোমার কষ্ট হচ্ছে না? এখানে দেখা গেল অমলের মন কত বড়। অমল, না কিছু কষ্ট হচ্ছে না, সব তোমাদেরই দিলুম। আর কিন্তু ফিরিয়ে দেবো না। না না, ফিরিয়ে দিতে হবে না। কেউ তো বকবে না বাড়িতে তোমার? না, কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো। আমার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেবো। আর হ্যাঁ, একটা খালি কাজ করবে, সকালে এসে আমার দরজার সামনে এগুলো খেলবে,
যখন পুরনো হয়ে যাবে আমি আবার তোমাদের কি দিব, নতুন খেলনা দেবো। বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলো এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত সরকারি পড়ে আছে, ওইটাকে ভেঙে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই তুমি যে ঘুমিয়ে পড়ছো, তারা বন্দুক বন্দুক খেলছে, সেপাই সেপাই খেলছে, ঠিক আছে, কিন্তু তারা দূর থেকে দেখতে পাচ্ছে অমল ছেলেটা কি করছে, ঘুমিয়ে যাচ্ছে। অমল অমলকে তারা জিজ্ঞেস করে, ভাই তুমি ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, আমার আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি না কেন আমার থেকে থেকে ঘুম পাই। অনেকক্ষণ বসে আছি আমি, আমি বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে, আমার ঘুম পাচ্ছে, আমার পিঠ ব্যথা করছে, আমি বসে থাকতে পারি না। ছেলেরা বলছে, এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পাই কেন? ওই সময় 1 প্রহরের ঘন্টা বাজছে। আরে এই তো সকাল হলো, প্রথম প্রহরের ঘন্টা বাজলো, তোমার সকালে ঘুম থেকে উঠে ঘুম পাচ্ছে? দেখো এখন প্রথম ঘন্টাটা বাজলো। হ্যাঁ, ওই যে বাজছে ঢং ঢং ঢং, আমাকে ঘুমাতে যেতে ডাকছে। ওই যে ঢং ঢং ঘন্টা বাজছে, আমাকে আমার জন্য বাজছে, আমাকে কি করতে বলছে, ঘুমাতে যেতে বলছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞেস করি ভাই। অমল বলছে, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘরের ডাক হরকারদের চেনো? তোমরা তো বাইরে থাকো না, ওই পোস্ট অফিসের পোস্টম্যান গুলোকে তোমরা চেনো? হ্যাঁ চিনি, বইকে খুব চিনি, চিনি তোরে। কে তারা? নাম কি? তাদের নাম জানো? হ্যাঁ, একজন আছে বাদল হরকরা, আরেকজন আছে শরৎ, আরো কত আছে, তারা আবার অন্য মানে নিয়েছে পোস্টম্যান, তারা জানি না কারা। তারা একজনকার নাম দিয়েছে কি বাদল, একজনকার নাম শরৎ। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে। কাল সকালে যখন আসবে, তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও তো, ঠিক আছে? কাল সকালে তারা ডাক হরকাররা যখন পোস্টম্যান গুলো আসবে না, আমাকে একবার কি করে দিও, চিনিয়ে দিও। আচ্ছা দেবো। অমল শয্যাগত, অমল বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অমল, পিসমশাই, আজ আর আমার সে জানালার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। কবিরাজ এখন বারণ করেছে, ছেলেটা কোথাও যেতে পারবে না, জানালার পাশেও যেতে পারবে না। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকে তো তোমার ব্যামো বেড়ে গেছে, প্রত্যেকদিন জানালার পাশে বসে থেকে থেকে তোমার অসুস্থ আরো বেড়ে গেছে। না পিসমশাই না, আমার বেমোর কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমার খুব ভালো থাকে। পিসমশাই জানি না, আমি বোরিং বোরিং হই না, আমি যদি জানালার পাশে থাকি আমি খুব ভালো থাকি। সেখানে বসে, মাধব দত্ত বলছে, সেখানে বসে বসে তুমি ও এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাব করে নিয়েছো। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়, এতে কি কখনো শরীর টেকে? দেখো দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। এই যে তুমি দুনিয়ার লোকের সাথে ওখানে কথা বলছো, এভাবে তো দুনিয়ার লোকের হাওয়া তোমার গায়ে লাগছে, এভাবে তো শরীরটা আরো অসুস্থ হয়ে যাবে। দেখো তোমার কিভাবে চেহারাটা আজ ফ্যাকাশে হয়ে গেছে, খারাপ দেখাচ্ছে আরো। পিসিমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানালার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। বলছে, আমি তো একটা ফকিরের সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি যদি জানালার পাশে না বসি তাহলে কিন্তু সেই ফকির আমাকে আজকে দেখতে পাবে না। তোমার আবার ফকির কে? মাধব দত্ত অবাক, কোন ফকিরের সাথে আবার তোমার সম্পর্ক? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভাল লাগে। ফকিরটা আসে আমাকে দেশ বিদেশের কথা শুনিয়ে যায়, আমার শুনতে ভাল লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলো এসো না, সেজন্য আমার ঘরে একবার বসে। বলছে, তোমার পায়ে পড়ছি মাধব দত্ত তার পিসমশাইকে বলছে, যেন আমি জানালার পাশে না বসতে পারলে ফকিরটাকে আমার ঘরে আসতে বলো, আমি ফকিরের সাথে কথা বলবো। ফকির বেশে ঠাকুরদার প্রবেশ, খুব ভালো একটা চরিত্র ঠাকুরদা। ওই ঠাকুরদা যে বাচ্চাদের খেপায়, ও এবার ফকির সেজে, ওর বিভিন্ন চরিত্র সেজে বাচ্চাদের খেপানোর কাজ তার না। ও কি সেজে এসছে আবার? এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো, ঠিক আছে? ফকিরটাকে বিছানায় আসতে বললো, মানে ঠাকুরদাকে। মাধব দত্ত, এ কি এ যে, মাধব দত্ত মাথা গরম, এটা তো কে, আমাদের ঠাকুরদা, এ আবার ফকির সাজছে কেন? ঠাকুরদা চোখ ঠাড়িয়ে, আমি ফকির, ঠিক আছে? অমলের কাছে গিয়ে বলছে, আমি ফকির, ঠিক আছে? বাচ্চাদের বলি না আমরা। মাধব দত্ত, তুমি যে কি নও তা তো ভেবে পাই না। তার পিসমশাই বলছে আবার ফকিরটাকে, এই তুমি দাদা, আমি জানি তুমি কে, ফকির, আমি ফকির, আমি। ফকিরটা আবার বলছে, অমল বলছে, এবার তুমি কোথায় গিয়েছিলে ফকির? অমল বলছে ফকিরটাকে, আমি ক্রঞ্চ দ্বীপে গিয়েছিলাম, সেখান থেকে এই মাত্র আসছি। আমি কোথায় গিয়েছিলাম? ক্রঞ্চ দ্বীপে। ক্রঞ্চ দ্বীপে? এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার তো যেতে কোনো খরচ নয়, আমি যেখানে খুশি যেতে পারি, বুঝা গেল? আমি ক্রঞ্চ দ্বীপে যাই, তোমার মতো আমি মানুষ কি, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যেতে পারি। কি গরম গরম ডায়লগ দিচ্ছে আমাদের ফকির।
অমল হাততালি দিয়ে। তোমার ভারী মজা, আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নিবে বলেছিলে, তুমি মনে আছে ফকির? আমি যখন ফকির, তুমি যখন ফকির, ফকিরের কি হয়? চেলা হয়, শিষ্য হয়। তা আমাকে তুমি শিষ্য করবে তো? তোমার মনে আছে তো? খুব মনে আছে। বেড়াবার সময় এমন সব মন্ত্র শিখিয়ে দেবো যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছু বাধা দিতে পারবে না, সব জায়গায় তুমি যেতে পারবে। তুমি তো মানে প্রো ম্যাক্স করে দিয়েছে, আরো আলট্রা প্রো ম্যাক্স। ঠিক আছে, তুমি সমুদ্র, আমি যত যেতে পারি না, তুমি সেই জায়গাগুলোতে যেতে পারবে, সমুদ্র, অরণ্য, বন, সব জায়গায়। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? মাধব দত্ত আগে কি কথা বলছে আজে বাজে। ঠাকুরদা বলছে, বাবা অমল, পাহাড়, পর্বত, সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার এই পিসিটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন তাহলে আমার মন্ত্রকে হার মানাতে হবে। তো বলছে, এই পাহাড় পর্বত, আমি এই সমুদ্রকে কি করি না, ভয় করি না, কিন্তু এই তোমার যে পিসি মশাই আছে, আর পিসি মশাই যখন সঙ্গে যখন কবিরাজ আছে তখন আমার কি হয়? ভয় হয়। মানে আমার মন্ত্রকে হার মানাতে হবে, আমার মন্ত্র তার থেকেও বেশি মন্ত্র আমি জানি। ফকিরটা বলছে, তাই না? গরম গরম ডায়লগ। অমল বলছে, না না পিসমশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না, এখন আমি এখানে শুয়ে থাকবো, কিচ্ছু করব না, কিন্তু যেদিন আমি ভালো হব সেদিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব নদী, পাহাড়, সমুদ্রে, আমাকে আর ধরে রাখতে পারবে না। এই যে তার মনের যে ইচ্ছে, যে আমি যখন ঠিক হয়ে যাব তখন নদী, পাহাড়, সমুদ্র সব জায়গায় আমি যেতেই থাকবো। মাধব দত্ত বলছে, ছি বাবা, কেবলই অমন যাই যাই করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। যখন সে বলে যে আমি চলে যাব তখন এই কথা শুনে মাধব দত্তের মন খারাপ হয়। কারণ এখানে যাওয়া বলতে বোঝা গেল আমরা যখন আমি চলে যাব, পাহাড় দূর দেশে তারা হয়ে যাব, আসলে তো এটা খারাপ লক্ষণ, তাই না? যাই যাই বলতে নেই। ক্রোঞ্চ দ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। কিন্তু অমল ছাড়েনি। অমল যে ক্রোঞ্চ দ্বীপটা কিরকম দেখতে আমাকে বলো না। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওরে। আর আশ্চর্য জায়গা, একদম আলট্রা ভায়োলেট পাখিদের দেখা যায় না, তারা কথা বল না, তারা খালি গান গায় আর উড়ে। বা কি চমৎকার! সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে বই কি, সমুদ্রের ধারেই ফকিরটা বলছে। আর সব নীল রঙের পাহাড় আছে। হ্যাঁ, নীল পাহাড়ে তো তাদের বাসা, কারণ তো নীল পাহাড়ই খালি। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে কাণ্ড হয়ে ওঠে। দারুণ দারুণ পাখিগুলো সেখানে আসে, আকাশ, পাহাড় সব রঙে একটা নতুন মনে হয় কাণ্ড হয়ে যায়, সব পাখিরা সেখানে আসে। পাহাড়ে ঝর্ণা আছে। দেখো অমলের প্রশ্নগুলো ভাল লাগে না? অমলের প্রশ্নগুলো বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে? থাকবে না ঝর্ণা থাকবে? একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! পাহাড়ে ঝর্ণাগুলো বর্ণনা দিচ্ছে, নুড়িগুলো ঠুং টাং ঢং টাং করে বাঁচতে বাঁচতে কেবল কাল কাল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্য দিয়ে ঝাঁপে দিয়ে পড়ছে, তাই না? ঝর্ণা উপর থেকে বসে সমুদ্র দিয়ে ঝাঁপে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। তোমার যে কবিরাজ আছে না, সেও ঝর্ণাটাকে আটকাতে পারবে না। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশ বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতাম। আর ওখানে আমি যখন যাই, পাখিগুলোর সাথে আমার খুব খাতির না, খুব সম্পর্ক, তারা আমাকে একটা ঘর দিয়ে দেয় ওখানে থাকতে বলি, না হলে তো আমি ঝর্ণার কাছে গিয়ে ওইখানে থাকতাম। বুঝা গেল ফকিরের কথা? অমল, আমি যদি পাখি হতুম তাহলে, বুঝা গেল ব্যাপারটা? অমল কি হতে চাই? ঠাকুরদা, তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না, বোধ হয় হতো তোমার কিছু লোকসানই হতো। দারুণ বলছে, তুমি তো দইওয়ালাকে বলে দিয়েছো তুমি দই বিক্রি করবে, আর তুমি যদি দই বিক্রি করতে তো পাখিরা তো দই খায় না, তো ওখানে দই নিয়ে গেলে তো তোমার ব্যবসা লোকসান হবে। কি দারুণ যুক্তি, বুঝা যাচ্ছে না? আরে মাধব দত্ত বলছে, আর তো আমার চলো না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দিবে, চলো। মাধব দত্ত কি কথা বলছি, এটা পাগলের মতো। আমার পিসেমশাই এখানে বসেছিল, বলছে আমি যাচ্ছি, আমি চলে গেলাম, ঠিক আছে, আর তোমরা এখানে কাজ করো। পিসিমশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে। অমলের এখনো মনে আছে যে দইওয়ালার সাথে প্রতিদিন গল্প করি না, আজকে দইওয়ালা এসে চলে গেছে, আমি তো জানালার পাশে নেই। মাধব দত্ত বলছে, গেছে বই কি, হ্যাঁ দইওয়ালা চলে গেছে। তোমার ওই শখের ফকিরের তল্পি বয়ে ক্রঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না, সে তোমার জন্য এক ভার দই রেখে গেছে। দারুণ করে, এই তোর যে ফকিরটা আছে না, ওই অমল স্বপ্ন দেখে দেখে যদি দইওয়ালাটা ক্রঞ্চদ্বীপে যায় আর তোমার ওই ফকিরের মতো পাখির মতো উড়ায়, তাহলে দইওয়ালার কি পেট চলবে? ও কাজ করছে, কাজের মানুষ, দিয়ে চলে গেছে। আর হ্যাঁ, তোমার জন্য এক ভার দই দিয়ে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বঞ্জির বিয়ে, তাই সে কলমি পাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। বলে তার বঞ্জি, ঠিক আছে, আমি বললাম তোদের
তার তার কার বিয়ে ছিল, দইওয়ালার বঞ্জির বিয়ে আছে, বলছে তার বিয়ে, তো ওই জন্য সে আর এখন ব্যস্ত থাকতে, অন্য কাজ আছে অনেক বিয়ের জন্য, তো সে এখন তাড়াতাড়ি দই দিয়ে চলে গেছে। অমর বলছে সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্জিটির বিয়ে দেবে। আরে, আমি দইওয়ালার সাথে গল্প করছিলাম, ও আমাকে গল্পে গল্পে ফাঁসিয়েছিল, বলেছিল আমি বঞ্জির সাথে বিয়ে দেবো, এখন এখন বিয়ে দিয়ে দিচ্ছে আমাকে না বলে। ঠাকুরদা বলছে তবে তা বড় মুশকিল দেখছি। আরে লোকটা তো গদ্দার বের হলো। বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নলক, তার লাল ডুডে শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো গরুর দুইয়ে নতুন মাটির ভারে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল করে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে 7 ভাই চম্পার গল্প করবে। বাবা স্বপ্ন গো। এই দইওয়ালা এই স্বপ্নটা দেখিয়েছিল কাকে? অমলকে। বাবা খাসা বউ তো, বাপ এতগুলো কাজ করবে তোমার বউ তো পাক্কা দেখছি। আমি যে ফকির মানুষ, আমারও লোভ হয়। বাপ এত যদি বউয়ের কোয়ালিটি, তো আমি তো বুড়ো হয়ে গেলাম ফকির, আমার তো তোর বউর কথা শুনে আমারও তো এখন লোভ হচ্ছে বিয়ে করার। তা বাবা ভয় নেই, এবারের মতো বিয়ে দিক না, আমি তোমাকে বলছি তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে গিয়ে বঞ্জির অভাব হবে না, দিয়ে দুক এবার বিয়েটা, নেক্সট বার আমরা বঞ্জিকে বিয়ে করে নিয়ে চলে আসবো। বাচ্চা তো ঠিক আছে, এবার বিয়েটা হয়ে যাক, তারপর আমরা বিয়ে করে নেবো। মাধব দত্ত রাগ উঠেছে, মাধব দত্ত এগুলো কথা শুনে ওর পিছুর মতো, যাও যাও আর তো পারা যায় না, তোমরা যাও তো, আর তোমার সাথে পারছি না। তো প্রস্থান, দাদু এই ঠাকুরদা বা ফকির চলে গেল। অমল সরি মাধব দত্ত চলে গেল। কে চলে গেল? মাধব দত্ত। অমল এবার বলছে ফকির পিসিমশাই তো গিয়েছেন, পিসেমশাই তো গিয়েছেন, ওই জন্য এখানে বলে দিয়েছে পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে। পিসিমশাই তো চলে গেছেন, ঠিক আছে, আমাকে বলো না আমার নামে চিঠি এসেছে। শুনেছি তো তোর চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে চিঠি এখন পথে আছে। হ্যাঁ রাস্তায় আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল, অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে। বুঝা গেল? তো রাস্তার কথা শুনলে তো এর মন চমকে উঠিয়ে, দমকিয়া উঠিয়া চমকিয়া, পথে আসছে। কোন পথে? ওই যে রাস্তায় এগুলো ঝড় জঙ্গল দেখা যাচ্ছে ওইখানে, ওই পথে। তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। হ্যাঁ ওই পথেই। আমি সব জানি ফকির। অমল বলছে আমি সব জানি ফকির, তাই তো দেখতে পাচ্ছি। কেমন করে জানলে? ফকিরটা বলছে তুমি কেমন করে জানলে কোন পথে আছে? তা আমি জানি না, আমার যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না। বলবো আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হরকাররা পাহাড়ের উপর থেকে একলা কেবল নেমে আসছে। বলছে কিভাবে আমার চিঠিটা আসছে, পাহাড়ের উপর থেকে পোস্টম্যান গুলো একলা আসছে, বাঁ হাতে তার লণ্ঠন, লণ্ঠন জানিস না, কাঁধে তার চিঠির থলি, আর তাদের কাঁধে কি আছে? কতদিন কত রাত ধরে সে কেবল নেমে আসছে, অনেক দিন ধরে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবল চলে আসছে। নদীর ধারে জোয়ারের ক্ষেত, তারই শুরু গলির ভিতর দিয়ে সে কেবল আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবল চলে আসছে। কি সুন্দর অপরূপ বর্ণনা। পাহাড় থেকে নেমে আসছে ঝর্ণা, ঝর্ণা থেকে জোয়ারি ক্ষেত, জোয়ারি ক্ষেতের পর একটা আলি, আলির পর একটা আখ, বা আখ বলি না আমরা, আখের ক্ষেত, সেখান থেকে আসছে। রাত দিন এক লাঠি চলে আসছে, ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে যখন পোস্টমাস্টার গুলো আসছে। নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি, যতই সে আসছে দেখছি, আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে উঠেছে। তারা আর একটু চলে আসছে, এটা দেখে আমার বুকে খুশি হয়ে উঠেছে। আমি ঠাকুরদা বলছে অমন নবীন চোখ তো আমার নেই, তবুও তোমার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। তোমার মতো তো চোখ আমার নেই রে বাবু, তবুও আমি তোমার মতো দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা করতে যাই, রাজার কাছে আমি রোজ ভিক্ষা। ফকির বলছে সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব, পারবো না যেতে, আমি ভিক্ষা করতে যাব। বাবা তোমার আর ভিক্ষা দরকার কি, তিনি তোমাকে যা দেবেন অমনি নিয়ে দিয়ে দিবেন। তোমার কাছে রাজার চিঠি আসবে তো তোমাকে ভিক্ষা করতে যেতে হবে? চিঠি আসলে তো তোমার কিছু দিবে, তোমাকে যে দিবে তা দিয়ে তুমি সংসার চালাবে, একটু সমস্যা নাই। না না, আমি তার দরজার সামনে পথের ধারে জয় হোক বলে ভিক্ষা চাইবো, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? যাবো আমি খঞ্জনি বাজাবো, নাচবো, বলবো জয় হো রাজার কি জয় হো, আমি ভিক্ষা পাবো, ভালো হবে না? সে খুব ভালো হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? ঠিক আছে, আমি যদি তোমাকে নিয়ে যাই তো আমাও একদম পুরো ভিক্ষা দিয়ে দিবে রাজা। তুমি কি ভিক্ষা চাইবে? অমর বলছে আমি বলবো আমাকে তোমার ডাক হরকাররা করে দাও,
সরি, আমাকে তোমার ডাকঘর করা করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে, আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। আমি যদি ভালো হয়ে যাই, রাজার কাছে গিয়ে বললো, রাজামশাই রাজামশাই আমাকে তোমার পোস্টম্যান বানিয়ে দাও, আমি লন্ডন হাতে নিয়ে রোজ রোজ চিঠি বিলি করে বেড়াবো। আর একজন আমাকে বলেছে যে আমাকে সে ভিক্ষা করতে শেখাবে, আমি আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। রাজাকে গিয়ে বলবে কে? অমল। ঠাকুরদা কে বলো দেখি, কে তোমাকে শিখিয়েছে ভিক্ষা করা? ছিদাম। কে? কি লোকটার? কোন ছিদাম? তোমরা যেমন বলে কোন ছিদাম? সেই যে অন্ধ খোরা একজন তাকে ভিক্ষা করতে শেখাবে, তার নাম ছিদাম। কি নাম? ছিদামটা কে বলছে? সেই যে অন্ধ খোরা, সে রোজ আমার জানালার কাছে আসে, ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। ঠিক আছে? বলছে এই যে দেখছো না আমাদের গ্রামে একজন লোক আছে অন্ধ, কি অন্ধ, এভাবে বসে থাকে, আর পিছনের চাকা থেকে একটা লোক আসে তাকে ঠেলে নিয়ে বেড়ায়, আর তাকে বলে আমি দেখতে পাই না, আমাকে দুটো ভিক্ষা দাও। ঠিক আছে? ওই লোকটার সাথে কথা বলেছে কে? অমল। বলেছে ও আমাকে বলেছে যে তুমি হয়ে যাও, আমি কি করব, তোমাকে ভিক্ষা শিখিয়ে দেবো। ঠাকুরদা সে তো বেশ মজা হবে দেখছি, তাহলে তো খুব মজা হবে, এমন করে তুমি বেড়াবে তো। অমল বলছে সে আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসি মশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোরা। আচ্ছা ওই জন্য মিথ্যা কানা হলো, কিন্তু চোখে দেখতে পাই না, সেটা তো সত্যি। দারুণ কথা বলেছে। বলছে আমরা আমরা তাকে ভিক্ষা দিই না। পিসু মশাইকে যখন বলি ভিক্ষা দিতে, তো পিসু মশাই বলে ও ও মিথ্যা, ও কানাও না খোরাও না। তখন অমল বলছে আচ্ছা ফকির, ও যদি মিথ্যা কানা হয়, কানা না হয়, কিন্তু চোখে তো দেখতে পাই না, না? মিথ্যা কানা কিন্তু কি করতে দেয় না? চোখে দেখতে পাই না, সেটা তো সত্যি। ঠাকুরটা বলে ঠিক বলেছো বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে কি বলবো, ও চোখে দেখতে পায় না, তা ওকে কানা বল আর নাই বল, তাও ভিক্ষে পায় না, তবে তোমার কাছে বসে থাকতে কি করতে? ঠিক আছে? ওকে তুমি যে বলো বলো, ও কিন্তু কি পায় না? ভিক্ষা পায় না। এমন তুই ভিক্ষকের মানে গুরু হতে চাচ্ছ যে ভিক্ষুক কি পায় না? ভিক্ষা পায় না। ও তো ও তোমার কাছে বসে থাকতে কি করতে? ও যে তোমার কাছে বসে কি গল্প করতো? ওকে যে আমি শোনাই কথায় কি আছে, বেচারা দেখতে পাই না, তুমি যেসব দেশের কথা আমাকে বলো সেসব আমি ওকে শুনিয়ে দিই। তুমি যে সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ওজন নাই, যেখানে একটু লাভ দিলে অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সে হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশ কোন দিক দিয়ে যাওয়া যায়? ফকিরটা আবার ওকে একটা হালকা দেশের কথা শোনাচ্ছে। আমি সব কথা বলে কাকে শোনাই? ওই অন্ধ ব্যক্তিটাকে। আচ্ছা আচ্ছা ওই হালকা দেশটা কোথায়? ঠাকুরদা বলছে ভিতরের দিক দিয়ে যে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। এই যে ভিতরে একটা রাস্তা আছে না, ঠিক আছে, এখানে হালকা দেশটা আছে, সে খুঁজে পাওয়া খুব কঠিন। ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষা করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললাম ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। ঠিক আছে? অন্ধ বলছে আমি তো ভাই দেখতে পাই না, আমি খালি ভিক্ষা করে বেড়াই, আমার মন। বলছে তোমার মন খারাপ হওয়ার কি দরকার, তুমি দেখতে পাও না কোনো ব্যাপার না, তুমি তো কত জিনিস বেড়াও, তুমি তো কত জায়গা যাও, তোমার তো খুশি। ঠাকুরদা বলছে বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? এই তুমি যদি ঘরে বসে থাকো তাহলে দুঃখ কিসের? লোকগুলো কাজ করে, তুমি তো খাওয়া পাচ্ছ না, ঘরে বসে থাকো। না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরাচ্ছে না, আমাদের রাজার ডাকঘর দেখে অবধি। এখন আমার রোজই ভাল লাগে, এই ঘরের মধ্যে বসে বসে ভাল লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছাবে, সে কথা মনে করলে আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি, কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। বলছে প্রথমে আমাকে খারাপ লাগতো ঘরে বসে থাকতে, এখন আর খারাপ লাগে না, কারণ যখন যেদিন থেকে শুনেছি রাজা আমাকে কি লিখবে, চিঠি লিখবে, সেটা চিন্তা করি কখন আসবে রাজার চিঠি, কখন আসবে, আমি তখন ঘরে থাকবো তো, আমি ঘরে থাকতে হবে, রাজার চিঠি আসবে, রাজার চিঠি আসবে, রাজার চিঠি আসবে, এটা ভাবি যখন, তখন আমি কি হয়ে যায়, মনটা খুশিতে চনমন করে। ঠাকুরদা আর হ্যাঁ, রাজার চিঠিতে কি লেখা থাকবে সেটা তো আমি আবার জানি না। ঠাকুরদা বলছে তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো, কিছু না লেখা থাকুক, তোমার যদি নামটা লেখা থাকে সেটাই হলেই যথেষ্ট। এবার ওই নেতিবাচক ক্যারেক্টারটা মাধব দত্তের প্রবেশ, হঠাৎ কে চলে আসছে মাধব দত্ত। মাধব দত্ত কে? না রে, মাধব দত্ত হচ্ছে অমলের পিসমশাই। মাধব দত্ত, তোমরা দুজন মিলে কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি, তোমরা এগুলো কি কথা বলছো, ফ্যাসাদ লাগাই দিয়েছো, ঝগড়া কেন, কি হয়েছে? ঠাকুরদা বলছে শুনেছি তোমরা নাকি রটিয়েছো, রাজা তোমাদের চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। হ্যাঁ, তোমরা যা তার লোকের সাথে বলে বেড়াচ্ছো যে তোমার চিঠি লিখেছো, আর চিঠিতে রাজা তোমাকে চিঠি লিখবে, তাতে হয়েছে কি? ঠাকুরদা বলছে হ্যাঁ বলেছি তো, কি হয়েছে?
আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। বুঝা গেল ব্যাপারটা? এই এই কথাগুলো এরা মজাক করছিল না? ওই যে খুব খারাপ মোড়লটা গ্রামের, ওর নাম পঞ্চানন, ও রাজার কাছে গিয়ে বলি না আমরা লাগিয়ে জড়িয়ে, বুঝা গেল, বেশি করে বলে দিয়েছে যে তোমার নাম এই এই বলছে। ঠাকুরদা বলছে সকল কথায় রাজার কানে উঠেছে কি আমরা জানি না, ঠিক আছে, সকল কথা রাজাকে বলে দিতে হবে। কেমন লোক মোড়লটা দেখো, ওটা মজা করে বলছিলাম আমরা। মাধব দত্ত বলছে তবে সামলে চলো না কেন, রাজা বাদশার নাম করে অমন জাতা কথা মুখে আনো কেন, তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে, তোমরা জাতা বলছো কেন, যেগুলো সামলাতে পারবে না সে কথাগুলো তোমরা বলো না। সব কথা রাজার সম্বন্ধে বলছো, তোমরা তো কিছু হবে না, তোমরা তো এমন মানুষ, কিন্তু মুশকিলে পড়বো আমি। ফকির, রাজা কি রাগ করবে? অমল বলছে ফকিরটাকে, রাজা রাগ করবে? ঠাকুরদা অমনি বললেই হলো, রাগ করবে? কেমন রাগ করে দেখি না, আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। এখন রাগ করবে, এখন রাগ করবে? ফকির আর ছেলেদের উপর রাগ করতে পারে না, ও রাজাগিরি দেখে নেবো আমি কেমন রাজাগিরি করে। ও আবার দিচ্ছে এখানে পাম দিচ্ছে পুরা। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন, একেবারে চুপ করে থাকতে ইচ্ছা করছে, কথা কইতে আর ইচ্ছা করছে না। রাজার চিঠি কি আসবে না এখনই? এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি বলছে দেখো না আজ আমার আর খুব ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছা করছে না, তুমি এটা বলো তো, রাজার আমাকে মানে সব স্বপ্ন মনে হচ্ছে, রাজার চিঠি কি সত্যি আসবে? তুমি আমাকে একটিবার বলো না। ঠাকুরদা অমলকে হাওয়া করতে করতে, আসবে চিঠি, আজই আসবে, চিঠি আসবে। কবিরাজ অমন করতে করতে কে আসলো? কবিরাজ। আজ কেমন ঠেকেছে, কেমন লেগেছে আজ অমল? অমল বলছে কবিরাজ মশাই আজ খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। এবার কবিরাজকে অমল বলছে আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয় আজ আমার মনে কোনো কষ্ট নেই। কেন এই কথাগুলো বলছে পরে বুঝতে পারবে। কবিরাজ ওই হাসিটা তো ভালো ঠেকছে না, ওই যে বলেছে খুব ভালো বোধ হচ্ছে, এটাই তো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন, দেশ বলছে তুমি যে বলছো খারাপ ভালো আছো, এটা তো ভালো লাগছে না বাবু, এটা তো খারাপ লক্ষণ একটা। আমাদের যিনি চক্রধর দত্ত আছেন উনি বলেছেন, আর বলেনি। মাধব দত্ত দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখো না, এখন বলুন ব্যাপারখানা কি। আবারও হয়তো কবিরাজ মশাই বলতো যে ছেলে টিকবে না, এই করবে না, তখন মাধব দত্ত বলছে ঠিক আছে, ওই চক্রধর দত্তের কথা বলতে হবে না, আপনি বলুন কি ব্যাপার, কি হয়েছে ছেলের। বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না, আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে, ছেলেটাকে আর হয়তো বেশি দিন টিকানো যাবে না। আমি তো বলেছিলাম যে বাইরের হাওয়া না খাওয়াতে, তোমরা কেন বাইরের হাওয়া খাওয়াচ্ছ? না কবিরাজ মশাই, আমি ওকে খুব করে চারিদিক থেকে আগলে সামলে রেখেছি, ওকে বাইরে যেতে দিই না, দরজা তো প্রায় বন্ধ রাখি। হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে, ওটা একেবারে ভালো নয়, ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি করে বন্ধ করে দাও, না হয় দিন 2-3 দিন তোমার এখানে লোক আনাগোনা বন্ধই থাক না, যদি কেউ এসে পরে খিড়কি দরজা আসে, ওই যে জানালা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে ওটাও বন্ধ করে দাও, ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দাও। এই যে দেখছো ওদিকে একটা ঘর আছে না, ওই ঘর থেকে যে হাওয়াটা আসছে, সেই হাওয়াটা কাকে লেগে গেছে? অমলকে লেগে গেছে। তুমি একটা কাজ করো, সেই ঘরটা ভালো করে তালা চাবি করে বন্ধ করে দাও, আর সব লোকজনকে বলে দাও যে 2-4 দিন তোমাদের বাড়িতে কেউ না আসে। মাধব দত্ত বলছে অমল চোখ বুজে রয়েছে, বোধ হয় ঘুমোচ্ছে, ওর মুখ দিয়ে মনে হয় যেন কবিরাজ মশাই যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলাম, তাকে ভালোবাসলাম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। দারুণ কথা বলছে মাধব। এখানে লাইন পরীক্ষা আসবে যে আজ আর খুব মনে হয় ঘুমাচ্ছে অমল, ঠিক আছে। তো কবিরাজ বলছে যে আমার আপন নয়, মাধব আমাদের অমল কি আপন ছিল? যে আমার আপন নয় তাকে আনলুম, তাকে ভালোবাসলাম, কিন্তু এখন মনে হচ্ছে সে আমাকে ছেড়ে চলে যাবে। ও কি তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও এখনই, ভালো করে দরজাটা বন্ধ করে দাও, আমি বাড়ি গিয়ে একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেটা খেয়ে দেখো, যদি রাখবার হয় তো সেটাতেই তিনি রাখতে পারবে। আমার সময় কবিরাজ জানে আরে তোমাদের গ্রামে কি আসছে, তোমাদের বাড়িতে কি আসছে? মোড়ল, ওই মোড়ল, ঠিক আছে মোড়ল আসছে, আচ্ছা মোড়লের সামনে তো কেউ থাকতে চায় না, তাই না? আমি চলে যাচ্ছি, আর একটা কাজ করি, একটা 20 বড়ি দিচ্ছি, বর্তমান যুগে বললে 20-এর ট্যাবলেট দিচ্ছি, ঠিক আছে, ব্যথার ট্যাবলেট, এটা খেয়ে যাবে, যদি ঈশ্বর রাখেন তাহলে এই ব্যথার ট্যাবলেটটাতে ওকে জীবিত রাখবে। মাধব দত্ত ও কবিরাজের প্রস্থান, মাধব দত্ত আর কবিরাজ সেখান থেকে চলে গেল। মোড়ল আসলো, কে আসলো? তীরে ছোড়া অমলকে মোড়ল এসে বলছে ঠাকুরদা তাড়াতাড়ি উঠিয়ে দাঁড়িয়ে, আরে আরে চুপ চুপ। ঠাকুরদা রাগ উঠেছে, মোড়লকে বলছে চুপ করো তো। অমল না ফকির, তুমি ভাবছো আমি ঘুমাচ্ছি, আমি ঘুমোইনি।
ঠাকুরদা চুপ করতে, ঠাকুরদা কাকে চুপ করাইছে বলতো? অমলকে। আস্তে 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 কথা বলো কেন? অমল ঘুমাচ্ছে। অমল কি করছে? ঘুমাচ্ছে। অমল বলছে, না ফকির, তুমি ভাবছো আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিওরের কাছে কথা করছেন। ঠাকুরদা, ফকির, তুমি ভাবছো আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাইনি, আমি সব কথা শুনতে পাচ্ছি, দূরের কথা শুনতে পাচ্ছি, মানে আমার বাবা আমার মা কথা বলছে, সেগুলো আমি শুনতে পাচ্ছি। মাধব দত্ত বাড়িতে আসলেন। এখন মোড়ল, মাধব দত্ত, কবিরাজ সবাই আছেন, তাই না? মোড়ল, ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ, এবার মজা নিচ্ছে। কিরে, আজকাল দেখছি খুব বড় বড় লোকের সাথে সম্বন্ধ, তোমার ছেলে নাকি রাজার কাছ থেকে চিঠি নেই? মাধব দত্ত, বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। কি বলছেন? এরকম বলেন না, আমরা সাধারণ লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে, ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? ও বাচ্চা ছেলে, বলে দিয়েছে ওর কথা কি ধরা যায়? ওর মাধব দত্ত বলছে। মোড়ল, না না, এতে আর আশ্চর্য কি? তোমার মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেজন্য তো দেখছো না, ঠিক তোমার জানালার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। মোড়লটা আবার মজা নিচ্ছে, বলছে, আসবে না মানে? দেখছো না কেন ডাকঘরটা তোমার বাড়ির সামনে বসাইছে? কারণ একটাই, কারণ তোমার নামে কি আসছে? চিঠি আসবে। আর বলছে, ওই ছোড়া, অমলকে বলছে, তোর নামে চিঠি আসছে। অমল চমকে ওঠে, সত্যি? অমলের সত্যি চিঠি আসছে? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, একখানা অক্ষর শূন্য কাগজ দিয়ে, হা হা হা, এই যে তোর চিঠি। ঠিক আছে, আসবে না মানে? মোড়লটা একটা কাগজ নিয়ে আসছে, ওখানে একটা খামের তলায় কিছু কিছু লেখা নাই, ঠিক আছে? ওই কাগজটা অমলের হাতে ধরিয়ে দিয়েছে। আর অমলকে বলছে, এই রাজা তোমাকে কি দিয়েছে? চিঠি দিয়েছে। যদিও প্রতারণার জন্য, অমলকে কষ্ট দেওয়ার জন্য, অমলের পরিবারকে কষ্ট দেওয়ার জন্য মোড়ল সেই চিঠিটা নিয়ে আসছিল, কিন্তু সেই চিঠিটা সুখের কারণ হয়ে দাঁড়াবে কাল অমলের। ঠিক আছে, কখনো কোনো সময় কি করে গুতা দিলেও কি হয়, কাজের হয়। বুঝা গেল ব্যাপারটা? তো সেই কাজটা করেছে কে? মোড়ল। মোড়ল, এ কি সত্যি না হয়ে যায়? সরি, আমাকে, মোড়ল, এই সত্যি না হয়ে যায় তোমার সঙ্গে রাজা, আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, তুমি বলো না, এটা কি সত্যি তার চিঠি? অমল তখন বলছে, এটা কি সত্যি চিঠি দিয়েছে রাজা? ঠাকুরদা বলছে, হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্য তার চিঠি। দারুণ ভাবে কাজ করলো ঠাকুরদা, ফকিরটা। ঠিক আছে, হ্যাঁ, এটাকে, এই চিঠিটা কে দিয়েছে? রাজা। ও বলে দিয়েছে এই চিঠিটা। অমল তো শান্ত পাবে, তাই না? এই চিঠি কে দিয়েছে? অমল। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখ আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? অমল কিছু দেখতে পায় না। মোড়ল, রাজা লিখছেন, আমি আজকালের মধ্যে তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার জন্য তোমাদের মুড়ি মুরকির ভোগ তৈরি করে রাখো, রাজভবন আর একদণ্ড ভালো লাগছে না, হা হা হা। মোড়ল বলছে, কি লিখেছে বলবো? এখানে লেখা আছে যে রাজা তোমাদের বাড়িতে আসবে, আর তোমাদের বাড়িতে খাবার রেডি করতে বলেছে, আর রাজাকে নাকি ওখানে থাকতে একদম ভালো লাগে না, কারণ তোমাদের সাথে খুব বন্ধুত্ব, তো মজা নিচ্ছে। আহা, এখন এখন রাজা দল বল নিয়ে কাদের বাড়িতে আসবে? অমলের বাড়িতে। এটা কে বলছে? গায়ের মোড়ল বলছে। মজা নিল। মাধব দত্ত হাত জোর করিয়া, মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। মাধব দত্ত বলছে, মোড়ল প্লিজ স্যার, দয়া করে বাচ্চাটাকে একদম কষ্ট দিবেন না, এরকম কথা বলবেন না। ঠাকুরদা বলছে, পরিহাস? ঠাকুরদা কি আগে করেছে? কিসের পরিহাস? পরিহাস কেন? এমন সাধ্য আছে ওর? ঠাকুরদা বলছে, না না না, কোনো পরিহাস, কোনো মজা নেয়নি তো। মজা, এর মজা নেওয়ার সাধ্য আছে মোড়লের? মাধব বলছে, আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? আবার মাধব তো এটা কথাটা আবার নেগেটিভ নিয়েছে, বলছে ঠাকুরদা হয়তো ভাবছে যে ঠাকুরদা হয়তো আমাদের উপর কি করেছে, খেপে গিয়েছে। ঠাকুরদা বলছে, হ্যাঁ, আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজের অক্ষর দেখতে পাচ্ছি, রাজা লিখেছেন, তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার রাজ কবিরাজকেও সঙ্গে। হ্যাঁ, আমি দেখেছি, এই চিঠির মধ্যে স্পষ্ট লেখা আছে, রাজা আজ অমলের বাড়িতে আসছে। হ্যাঁ, এখানে লেখা আছে, আমি দেখেছি, আমি খেপে যাইনি, আমি দেখেছি। এখানে অমল বলছে, ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? অমল বলছে, হ্যাঁ হ্যাঁ ফকির, এই দেখতে, আমি তো আবার শুনতে পাচ্ছি, কিসের বাজনা যেন বাজছে, রাজা আমাদের বাড়িতে আসছে। হা হা হা। উনি আরো একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল বলছে, হা হা হা, আর এটা খেপাও খেপাও, আসছে, সব দলবল নিয়ে আসছে। মোড়ল মজা নিচ্ছে। অমল অমল বলছে, মোড়ল মশাই, আমি মনে করতাম তুমি আমার উপরে রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না, তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি, দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। ওহ, কি সুন্দর অপূর্ব একটা লাইন। বাচ্চারা কত ভালো হয়, স্নিগ্ধ হয়, কত মানুষকে ভালোবাসে। বলছে, আমি ভাবছি মোড়ল যে তুমি আমার উপরে রাগ করছো, আরে তুমি চিঠি এনে দিয়েছো, রাজার আনার ব্যবস্থা করে দিয়েছো, তোমার পায়ে দাও। বাচ্চা তো জানে না যে ও মজা নিচ্ছে। বলছে, ও অমল, আর যখন ঠাকুরদা বলে দিল যে চিঠিটা অরিজিনাল বা সত্য চিঠি, মিথ্যা কথা বলে দিয়ে বললো যে সত্য চিঠি, তো ও বলছে, তোমার পাটা দাও, আমি তোমার পায়ে ধুলো নিতে চাই। বুঝে গেল কি সুন্দর ভাবে বাচ্চা ছেলেটা বললো। মোড়ল বলছে, হা হা হা, সরি,
মোড়ল না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে কিন্তু মনটা ভালো। মোড়ল আবার বলছে যাই হোক, ছেলেটা তাও রেসপেক্ট করছে, বুদ্ধি কিন্তু নাই ছেলেটার, কিন্তু মনটা অমল। এতক্ষণে 4টা প্রহর হয়ে গেছে বোধ হয়। ওই যে ঢং 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 সন্ধ্যা তারা কি উঠেছে ফকির, আমি কেন দেখতে পাচ্ছি না? এই তো এই পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে মনে হয়, সন্ধ্যার কি তারাগুলো উঠেছে? তারা জানি মনে আসছে কিছু, তারা কিসের প্রতীক? মানুষ মরে যাওয়ার পর কি হয়ে যায়, ওই তারা কে উঠেছে, আমি কেন দেখতে পাচ্ছি না? ঠাকুরদা বলছে ওর যে জানালা বন্ধ করে দিয়েছে আমি খুলে দিচ্ছি। বলছে তোমার জানালা বন্ধ আছে তো, আমি খুলে দিচ্ছি, তুমি দেখতে পাবে। বাইরের দ্বারে আঘাত, হঠাৎ দেখতে পাচ্ছে বাইরের দরজায় আওয়াজ হচ্ছে। কি হচ্ছে? আওয়াজ। মাধব দত্ত, ও কি, ওকে ও কি উৎপাত? মাধব দত্ত বাড়িতে আওয়াজ, কি হচ্ছে ওখানে, কিসের আওয়াজ? বাইরে হয়তো খোলো দ্বার। কিছু লোক বলছে দরজা খোলো। কে তোমরা? খোলো দ্বার, দরজা খোলো। মোড়ল মশাই তো ডাকাত নয়, এই যে ডাকাত আসছে মনে হয়। কে রে? আমি পঞ্চানন মোড়ল, তোদের মনে ভয় নাই নাকি? দেখো একবার শব্দ থেমেছে, পঞ্চাননের আওয়াজ পেলে আর ওখানে যত বড় ডাকাতি হোক না কেন, জানালা দিয়ে মুখ বাড়াইয়া দ্বার যে ভেঙে ফেলেছে তার আর শব্দ নেই। যখন ডাকাত গুলো দেখেছে আরে গায়ে যে মোড়ল আছে সে তো এদের বাড়িতে বসে আছে, ধর ডাকাত ধর, কেউ আর নাই। বলছে আমি পঞ্চানন, আমি মোড়ল, এখানে আমি আছি, তোদের কিসে ভয়? ঠিক আছে, হ্যাঁ ডাকাতি করবে। যখন এই কথাগুলো শুনে মাধব দত্ত বাইরে দরজা খুলছে, জানালা খুলে দেখছে যে বাইরে আর কোনো কি নাই, শব্দ নেই। এমন সময় আমরা দেখলাম অবাক, রাজদূতের প্রবেশ। রাজার যে দূত বা মেসেঞ্জার আছে যারা রাজার সাথে থাকে, তারা আসলো। রাজদূত আছে, মহারাজ আজ রাতে আসবেন। হ্যাঁ, আজ রাতে সত্যি সত্যি কে আসবে? রাজা আসবে। মোড়ল বলছে কি সর্বনাশ, রাজা আসবে? কত রাত্রে দূত, কত রাত্রি, আরে কখন আসবে, কত, এখন তো অনেক রাত। আজ 2 প্রহর রাত্রে। ঠিক আছে, রাতটা যখন 2 অংশ চলে যাবে, ঠিক আছে, তখন কে আসবে এখানে? রাজা। অমল বলছে যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে ডং ডং ঢং ঢং ঢং, তখন। অমল এখনো জেগে বলছে যে ও যখন তাহলে সিংহদ্বার যে প্রধান যে গেটটা আছে সেই গেটের দ্বারে যখন কি বাজানো হবে, প্রহরী কি বাজাবে, ঘন্টা বাজাবে, তখন কি রাজা আসবে? দূত বলছে হ্যাঁ তখন। রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। আর হ্যাঁ, রাজা তার ছোট্ট বন্ধুটি অমলকে দেখার জন্য কি করেছে, এই এলাকার যে সব থেকে বড় কবিরাজ আছে না, সেই কবিরাজকে পাঠিয়েছে। রাজ কবিরাজ, এ কি? চারিদিকে সমস্ত যে বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানালা আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত দিয়ে, বাবা কেমন বোধ করছে? রাজ কবিরাজ মানে রাজার যে পার্সোনাল, কি বলি, পার্সোনাল ডাক্তার হয় রাজ কবিরাজ, ও আসছে, এসে বলছে ওই চারিদিকে বন্ধ কেন, বন্ধ কেন, বড় কবিরাজ এসেছে। অমল কিন্তু বলেছিল যেদিন বড় কবিরাজ আসবে সেদিন আমাকে খুলে দিবে, আমি মুক্ত বাতাসে পাহাড় পর্বতে চলে যাবো। রাজ কবিরাজ বলছে যতগুলো দরজা জানালা আছে সব কি করে দাও, খুলে দাও। তারপর অমলের গায়ে হাত দিয়ে বলছে বাবা তুমি কেমন আছো এখন? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নাই, কোনো বেদনা নেই, সব করে দিয়েছে, সব তারাগুলো দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা, আমার কোনো দুঃখ নাই, আমি উপরের সব তারাগুলো দেখতে পাচ্ছি। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে। আর হ্যাঁ একটা কথা বলছি, অর্ধরাত্রে যখন রাজা আসবে তুমি বিছানা ছেড়ে আজ একদম বাইরে বেড়াতে পারবে। এত খুশি অমলের তো ইচ্ছাই বাইরে বেরিয়ে কাঠবিড়ালের সাথে কথা বলার, ছাতু খাওয়ার, দূর পাহাড়ে চলে যাওয়ার, বঞ্ঝির পাহাড়ে চলে যাওয়ার, তাই না, সামলা নদীর ওইখানে। বলে তুমি আজ যেতে পারবে সব। পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো ওই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও, আমি যে তারা বোধ হয় কতবার দেখেছি কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি না। আমি রাজাকে বলবো ধ্রুব তারা দেখতে, আমি তো অনেক তারা দেখেছি কিন্তু আমি ভুলে গেছি, আমি তারা দেখবো আজ। রাজকবিরাজ বলছে তিনি সব চিনিয়ে দেবেন। মাধবকে বলছে ওই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো, এটা ঘর, রাজা আসবে সুন্দর করে পরিষ্কার করে সাজাও। মোড়লকে বলছে ওই লোকটাকে তো এই ঘরে রাখা চলবে না। কোন লোকটা বলতো? ফকিরটা ছিল না ওর সাথে? বলছে ফকিরটাকে ওই অমলের সাথে রাখা চলবে না। অমল, না না কবিরাজ মশাই উনি আমার বন্ধু, তোমরা যখনই আসনি উনি আমাকে রাজা চিঠি এনে দিয়েছিল। বলছে না না আমাকে থাকতেই হবে, কেন, ও আমার বন্ধু, তোমরা আসনি কিন্তু রাজা চিঠিটাকে নিয়ে আসছিল, ও নিয়ে আসছিল। রাজকবিরাজ, আচ্ছা বাবা উনি যখন তোমার বন্ধু তখন উনি এ ঘরে রইলেন, থাকুক, ঠিক আছে। মাধব দত্ত অমলের কানে কানে, বাবা রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে কিছু প্রার্থনা করো, আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব, ঠিক আছে। মাধব দত্ত আবার তার ছেলের কানে বলছে শুনো একটা কথা, রাজা যখন আসবে না সবকিছু চেয়ে নিও ওর কাছে, আমাদের তো বাড়ির অবস্থা ভালো না, ঠিক আছে, আমাদের বাড়ির অবস্থা ভালো না, যত কিছু আছে সবকিছু তুমি চেয়ে নিবে, মানে অনেক অনেক টাকা সম্পদ এগুলো তুমি চাইবে, মানে ডাইরেক্ট তো বলতে পারছে না, সব চেয়ে নিবে। অমল বলছে
সে আমি সব ঠিক করে রেখেছি পিসমশাই, সে তোমার কোনো ভাবনা, একদম আমি রাজাকে সব বলবো, তোমার কোনো চিন্তা করে না, সব বলবো। মাধব দত্ত কি ঠিক করেছো বাবা, কি বলবে বলো তো? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকড়া করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করবো। সর্বনাশ, এ ভাবছে ধন সম্পদের কথা বলবে, ও পোস্টম্যান হতে চায়। কি হতে চায়? মাধব দত্ত ললাটে করাঘাত করিয়া, হাই আমার কপাল, এটা কি বলছো তুমি রে? আমি চাইতাম কি, তুমি বললে কি? পিসমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? রাজামশাই, খাবার টাবার রেডি করো, কিন্তু রাজা আসবে। দূত তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তারা মুড়ি মুরকির ভোগ হবে। কিসের ভোগ হবে? মুড়ি আর মুরকি খাবে। মুড়ি মুরকি? অমল বলছে, মোড়মশাই তুমি তো আগেই বলে দিয়েছিলে, রাজার সব খবরই তুমি জানো, আমি তো কিছুই জানতাম না। আর মোড়ল তো আইডিয়া করে বলে দিয়েছিল রাজা মুড়ি মুরকি খাবে। আর দূত অরিজিনাল এসে কি বলছে, কি খাবে? মুড়ি মুরকি খাবে। বলছে মোড়ল কিন্তু সুন্দর মানুষ, সে আগে জানে রাজা কি হয়। মোড়ল বলছে, আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও, তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু, ঠিক আছে? বলছে একটা কাজ করো, আমি তো রাজার সব জানি। মোড়লটা বলছে আবার একটু নেওয়ার জন্য, ক্রেডিট নেওয়ার জন্য, যে আমি রাজার জন্য সব ভালো ভালো খাবার বানাতে পারি। রাজকবিরাজ বলছে, কোনো দরকার নেই, এবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো, আমি বালকের শিওরের কাছে বসবো, ওর ঘুম আসছে, প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম আসছে। রাজকবিরাজ বলছে, কিচ্ছু দরকার নাই, সকলে দাঁড়ে যাও, আসছে, ঘুম আসছে। আমি 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 রাজার দূত এখানে বলছে, যে দূত এসে বলছে, মেসেঞ্জারটা এই হতে পারে, এটা মৃত্যুর মেসেঞ্জার, ঠিক আছে? রাজার দূত নয়, এটা মৃত্যুর কে মেসেঞ্জার। আমি কার কাছে গিয়ে বসবো? আমি আমি অমলের কাছে গিয়ে বসবো। এই প্রদীপের সব আলোগুলো নিভিয়ে দাও, আকাশের তারাটি থেকে খালি আকাশের একটা তারাগুলো খুলে দাও, আকাশের তারা থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে, অমলের ঘুম এসেছে। মাধব দত্ত ঠাকুরদার প্রতি, মাধব দত্ত ঠাকুরদাকে বলছে, ঠাকুরদা তুমি অমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? তুমি মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন ঠাকুরদা? আমার কেমন ভয় হচ্ছে। পিসু ঠাকুরদা বলছে, আমার ভয় হচ্ছে। এই যা দেখছি, এসব কি ভালো লক্ষণ? কি হচ্ছে এগুলো? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? মাধব দত্ত বলছে, আমার ঘর অন্ধকার কেন? তারার আলোতে আমার কি হবে? কি হবে তারার আলোতে? কেন তারার আলোগুলোতে সব প্রদীপ নিভিয়ে দিবে, তারার আলো দিতে হচ্ছে? ঠাকুরদা বলছে, চুপ করো অবিশ্বাসী, কথা কো না, চুপ কর, তোমাকে কিছু কথা বলতে হবে না। সেই মেয়ে, যে মেয়েকে অমল বলে রেখেছিল আসবে, তুমি ফুল নিয়ে আসবে তো? আমাকে তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তুমি আসবে তো? তুমি আমার সাথে থাকবে তো? সে মেয়ে সুধা আসলো। সুধা তাদের বাড়িতে এসে বলছে, অমল। কবিরাজ মশাই বলছে, ও ঘুমিয়ে পড়েছে। সুধা বলছে, আমি তো ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? কবিরাজ বলছে, আচ্ছা দাও দাও তোমার ফুল। ও কখন জাগবে, কখন সে জেগে উঠবে? এখনই, যখন রাজা এসে ডাকবেন, অমল জেগে যাবে। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। সুধা তখন বলছে, আমার একটি কথা ওকে বলে দিবে যখন রাজা আসবে। কবিরাজ বলছে, কি বলবো? সুধা তোমাকে ভুলে নে, এই কথাই বলবে। সুধা বলছে, অমলকে তুমি বলে দিবে সুধা তোমাকে ভুলে নে। এভাবে এই গল্প, দারুণ একটি গল্প শেষ হচ্ছে। আর আমরা দেখলাম এই জগতের বিশ্ব সংসার মায়া ত্যাগ করে অমর নামে সেই ভদ্র, মার্জিত, সুশ্রী, সুন্দর, অপূর্ব, স্নিগ্ধ, ম্লান, সব থেকে ভালো একটি চরিত্র আমাদের থেকে বিদায় নিচ্ছে। আর এখানে ডাকঘর তথা পোস্ট অফিস নাটকটির মানে কি বলবো, এটা এভাবেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শেষ করছেন। আসলে এর প্রেক্ষাপট আছে, রবীন্দ্রনাথ এই নাটকটি যখন লিখেন তার পরিবার থেকে অনেকেই চলে গিয়েছিলেন, তাই না? তো সেও ছোটবেলায় একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকতো। এভাবে সুধা যে আশা দেখে গিয়েছিল, সেই আশা আর অমল বুঝতেই পারেনি সুধা কি সত্যি এসেছিল। আর এইভাবেই ডাকঘর নামে সুন্দর নাটকটি আমাদের শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।